জয় হিন্দ প্রিয় স্টুডেন্টস, আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করব মডেল পেপার 6 অর্থাৎ কোশ্চেন পেপার 6 নম্বর, মানে 6 নম্বর পেপারটি নিয়ে। এবং এই কোশ্চেন পেপারটিকে রিকোয়েস্ট করেছে মধুমিতা, সোনালী, স্বস্তিক। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর মূল্যবান কমেন্ট উপহার দেওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেল অর্থাৎ এসপিডি সমাধানকে 1000-এরও বেশি, প্রায় 1100-এরও বেশি সদস্যের পরিণত করার জন্য। তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 2 এর পরীক্ষার্থী আছো তাদের জন্য, মানে 2026 এর পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য আমরা রায় মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে আলোচনা করতে চলেছি আমাদের এসপিডি সমাধান চ্যানেলকে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আর হ্যাঁ, আজকে 1 ফেব্রুয়ারি মানে 1 ফেব্রুয়ারি, আগামীকাল হচ্ছে 2 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। দেখতে দেখতে 10 দিন পর, মাত্র মাঝে 10 দিনই আছে। 12 তারিখ তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। সো প্রিপারেশন কেমন চলছে? আশা করবো সব থেকে একদম হাই লেভেলের প্রিপারেশন তোমাদের চলছে। তোমাদের সকলের জন্য, পরীক্ষার্থীরা যারা আছো সকলকে শুভকামনা জানিয়ে শুরু করি আমাদের মূল ভিডিও। আরো কিছু ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। এই ভিডিওতে আর পিডিএফ দিইনি, যেহেতু পরীক্ষা একদমই কাছে চলে এসছে। তোমরা রিকোয়েস্ট করেছো, মানে বুঝে নিলাম তোমরা ভিডিওটাই দেখবে। অর্থাৎ তোমরা ভিডিওর সলিউশন গুলোকে তোমাদের পছন্দ, তোমরা যেহেতু ভিডিওতেই দিতে চেয়েছো তাই আমরা পিডিএফটা বানালাম না, ঠিক আছে? আর খুব তাড়াতাড়ি এরপর সাজেশন ভিত্তিক কিছু ভিডিও আসবে। চলো তাহলে শুরু করছি মূল ভিডিওতে। প্রথম প্রশ্নটা বলেছে, এটা আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশন, ভালো একটা স্কুল অবশ্যই, কারণ এখানে আমি কাছাকাছি থেকে কলেজে পড়াশোনা করতাম, তো জানি স্কুলটার ব্যাপারে। 1 বছর 2014 সাল নাগাদ সম্ভবত অর্ণব মন্ডল, আমার নামটা যতটুকু মনে পড়ছে, মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল এই স্কুল থেকেই। তো দেখো প্রথম কোশ্চেনটা, এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ উচ্চতায় তোলা হলে স্থিতিশক্তি বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। প্রদত্ত পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর ক্যাপিটাল এম। তো ধরো এটা পৃথিবী, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে আর, ওকে? তো এখান থেকে এইচ হাইট, মানে এই আর হাইটে যে পৃথিবীর জন্য যে স্থিতিশক্তি পরিবর্তন, অর্থাৎ এটা ধরো এ বিন্দু, ঠিক আছে? এটা ও বিন্দু। তাহলে এখানে লিখছি এ বিন্দুতে স্থিতিশক্তি, এর ফর্মুলা কি হয় গো? স্থিতিশক্তি জি এম এম, অর্থাৎ মাইনাস জি ক্যাপিটাল এম ছোট হাতের এম বাই ক্যাপিটাল আর। এর থেকেও 3 গুণ উচ্চতা, মানে আরো হাইটটা উঠছে। আমি আর বোর্ডটাতে জায়গা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি আর কি, যে এখান থেকে আরো হাইটটা উঠছে, যেটা হচ্ছে এই ব্যাসার্ধেরও 3 গুণ, ঠিক আছে? এখানে লিখছি ধরো সেই বিন্দুটা আমি ধরে নিলাম উপরে বি। যদি আমি ছবিটা কিন্তু ছোট্ট করে দেখাচ্ছি, এটা কিন্তু ছবিটা নয় অ্যাকচুয়ালি, তাহলে আমাকে পৃথিবীটা এখানে আঁকতে হতো, আঁকার দরকার নেই, তোমরা বুঝতে পারবে। আরও 3 গুণ, এখানে লিখছি আরও 3 গুণ বেশি উচ্চতায়, অর্থাৎ বি বিন্দুতে, ধরো বি বিন্দুতে স্থিতিশক্তি, সেটা ফর্মুলা কি হবে? স্থিতিশক্তি, ঠিক আছে? দেখো মাইনাস জি এম ছোট হাতের এম বাই আর প্লাস ক্যাপিটাল এইচ। এই এইচটা হচ্ছে 3R, 3 গুণ বেশি উচ্চতা মানে এইচ সমান হচ্ছে 3R। এটা বসিয়ে দাও। তাহলে এখানে আমি লিখছি স্থিতিশক্তি, এটা ধরো ডব্লু এ বিন্দু আর ডব্লু বি বিন্দু, মানে বি বিন্দুতে স্থিতিশক্তি। তো ডব্লু এ সমান হচ্ছে মাইনাস জি এম এম বাই আর, এতদূর ঠিক আছে? ডব্লু বি সমান হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম ছোট হাতের এম বাই আর প্লাস এইচ। তো এই যে ফর্মুলা, এইচ এর জায়গায় বসিয়ে দাও 3R। তাহলে এটা কত হচ্ছে? মাইনাস 1/4 অফ জি এম এম বাই আর, ঠিক আছে? ওকে। অতএব স্থিতিশক্তি পরিবর্তন, কোনটা বেশি কোনটা কম, যত উপরে হাইটে উঠবে তত স্থিতিশক্তি বাড়ে। তো এক কাজ করে এটা মাইনাস এটা করো, তাহলে ডব্লিউ বি মাইনাস ডব্লিউ এ ইকুয়াল টু মাইনাস 1/4 অফ জি এম এম বাই আর। আচ্ছা আমি এটাকে মুছে দেবো কি না? মোছা যাবে না, তাহলে আমি নিচে লিখে দাঁড়াও। তাহলে এটা হচ্ছে মাইনাস জি এম এম বাই 4R মাইনাস, এটা হচ্ছে মাইনাস অফ জি এম এম বাই আর। ওকে, যত হাইট মানে বাড়বে তত স্থিতিশক্তি বাড়ে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো জি এম এম বাই আর কমন, এটা এক মাইনাস মাসে প্লাস, তো এক থাকবে মাইনাস 1/4। তাহলে এটা হবে দেখো জি এম এম বাই আর 3/4। তো এখন হচ্ছে ব্যাপারটা জি এম সমান হচ্ছে জি আর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, জি সমান হচ্ছে জি আর স্কোয়ার ইন্টু এম বাই আর ইন্টু 3/4। ওকে, তো কত দাঁড়াচ্ছে? 3/4 এম জি আর, এইটা 3/4 এম জি ক্যাপিটাল আর। আমি লিখে দিচ্ছি এক জায়গায় কত ভালো করে। তো ডেল ইউ বা ডেল ডব্লু সেটা হচ্ছে 3/4 এম জি ক্যাপিটাল আর। বোঝাতে পেরেছি? খুব ইজি একটা কোশ্চেন, শুধু জিএম সমান জি আর স্কোয়ার, এই যে ফর্মুলাটা, ক্যাপিটাল জিএম মানে হচ্ছে ছোট হাতের জি বড় হাতে আর স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখবে, যে অভিকর্ষ ত্বরণের যে রাশিমালাটা সেখান থেকে লিখেছি, ঠিক আছে? পরের কোশ্চেন, আমি একটু লাইন টেনে দিই, দাঁড়াও। এইখান থেকে কোথায় যেন এইখানটা লিখেছি, ঠিক আছে? দিয়ে এখান থেকে এইটা জিএম সমান জি আর স্কোয়ার বসাইছি। আচ্ছা, অথবা পৃথিবীর আবর্তন হঠাৎ বন্ধ হয়ে গেলে ভূপৃষ্ঠের নিরক্ষীয় ও মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণে কি পরিবর্তন ঘটবে? ওকে,
তো দেখো ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এইখানটা হচ্ছে মেরু অঞ্চল, মানে এটা হচ্ছে এখানে যদি সেন্টার থাকে, সেন্টার বরাবর যে একটা তল কল্পনা করা যায়, এটা হচ্ছে মেরু অঞ্চল, সরি নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। দেখো এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এই এ বিন্দুতে একটা বস্তু আছে আর একটা বি বিন্দুতে আছে, এই বরাবর পৃথিবী ঘুরছে, মানে অক্ষটা যদি কল্পনা করি, এইটা সাপেক্ষে এই যে অক্ষটা, ওকে, এই অক্ষটা বরাবর সে ঘুরছে, মানে অক্ষটা সাপেক্ষে ঘুরছে। এখন খেয়াল করো, এইখানে যে কোনো বিন্দু বসে থাকলে ধরো পি, সেক্ষেত্রে তাকে টানছে পৃথিবী, মানে যেদিকে টানছে সেটা হচ্ছে কেন্দ্র বরাবর, তার ওজনটা হচ্ছে mg। আর এইখানে বসার জন্য এ তো একটা ব্যাসার্ধের সাথে ঘুরছে, এই জায়গাটাতে একটা বৃত্ত কল্পনা করছে, এই জায়গাটা তো যে এই বরাবর একটা অপকেন্দ্র বল কাজ করে এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার আর, ঠিক আছে। এটা ধরো ব্যাসার্ধটা আর, ছোট হাতের আর অ্যাকচুয়াল ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ক্লিয়ার। তো সেক্ষেত্রে এইটার একটা উপাংশ এই দিকেও কাজ করে আর একটা বরাবর কাজ করে, মানে স্পর্শক বরাবর অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, আর যেখানে আর সমান হচ্ছে আর কস থিটা, সেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছিলাম, থিটাটা হচ্ছে এর সাপেক্ষে অক্ষাংশ, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে থিটা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো অলরেডি অনেকবার হয়েছে মডেল পেপারে, তাই আমরা এগুলো অত বেশি কিছু বলতে যাচ্ছি না। তো সেক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলের যে অ্যাকচুয়াল নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ যে রাশিমালাটা হয়, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, এটা জি প্রাইম সমান হয়, দেখো জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা বাই জি, এখানে থিটাটা তো জিরো, থিটাটা জিরো বসাও, তাহলে জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি, তার মানে এখান থেকে জি মাইনাস ওমেগা স্কয়ার আর, তো তার মানে জি প্রাইম সমান এটা, তাহলে ডেল জি সমান কি পাচ্ছে এখান থেকে, জি মাইনাস জি প্রাইম মানে হচ্ছে ওমেগা স্কয়ার আর, মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। খেয়াল করো, তো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কি কি ঘটবে, এক হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, দুই হচ্ছে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে কি হয়, এই থিটার মানটা 90, মানে তুমি ভাবো পয়েন্টটা এখানে নেই, পয়েন্টটা আস্তে আস্তে এইখানে আছে, তার মানে কি এই যে অ্যাক্সিসটা তুলে তুলে এখানে গেছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখছি নিরক্ষীয় অঞ্চলে এখান আচ্ছা নিরক্ষীয় অঞ্চলে লিখেছি, এটা লিখেছি অ্যাকচুয়ালি নিরক্ষীয় অঞ্চলে, তাহলে আর নিরক্ষীয় লিখবো না, ঠিক আছে। মেরু অঞ্চলে, মানে মেরুতে বলতে এই বিন্দুটা ধরো বি আর সি এই দুটোতে, তো মেরুতে থিটাটা 90, তো থিটা যখন 90 কস 90 জিরো, তো এই জায়গাটা তাহলে জি প্রাইম সমান জি, তাহলে জি প্রাইম সমান হচ্ছে জি, মানে কোনো চেঞ্জ হয় না, অভিকর্ষ ত্বরণে কোনো চেঞ্জ হয় না, তাহলে মেরুতে কোনো নো চেঞ্জ। এইভাবে সহজে লিখবে, তোমরা একটু ভাষা দিয়ে লিখবে ভালো করে, যেগুলো মুখে বলছি আর কি, যে মেরুতে অভিকর্ষ ত্বরণের দরুন মেরুতে পৃথিবী ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে হঠাৎ করে যখন এই পরিমাণ কম ছিল হঠাৎ করে ওমেগাটা জিরো হয়ে গেল, মানে পৃথিবী থেমে গেল বা কৌণিক বেগটা কমে গেল, জিরো হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে এইটা তখন যেহেতু কমে গেল মানে জিরো হয়ে গেল, এই মানটা তখন জিরো, মানে জি সমান জি প্রাইম, মানে কি অর্থাৎ ওমেগা স্কয়ার আর পরিমাণ যেটা কমে গেছিল হঠাৎ করে এতটা পরিমাণ তখন বেড়ে যাবে, বোঝানো গেছে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে কি হবে তাহলে, নিরক্ষীয় অঞ্চলে আমি একটু হালকা করে লিখছি, বেড়ে যাবে, মানে অভিকর্ষ ত্বরণের মান বেড়ে যাবে, কি শর্তে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইলাম, ওকে। নেক্সট পরের কোশ্চেন এসো, 2 এর দাগের কোশ্চেন। একটি কাঁচে ফ্লাক্সের অভ্যন্তরীণ আয়তন 600 সেন্টিমিটার কিউব, ফ্লাক্সটার মধ্যে কত আয়তনে পারদ রাখলে সেটির ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে। পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক এত, কাঁচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক 9 ইন্টু এত। আচ্ছা ঠিক আছে, এটা একটা কাঁচের পাত্র, ঠিক আছে, এর মধ্যে পারদ আছে ধরে নাও এই এতটা পর্যন্ত, আমি দেখো যেগুলো ডট ডট করে টানছি ততটা পর্যন্ত পারদ আছে, ভালো করে বুঝো। তাহলে ফাঁকা আছে কোনটা, এই জায়গাটা ফাঁকা আছে, ঠিক আছে। এখন একে যখন হিট দেবো, মানে কিউ যখন আমি অ্যাড করছি, ধরো তাপ দিচ্ছি, তখন তো টেম্পারেচার বাড়বে, আর তাপ দিলে আমরা কি জানি তার আয়তনটা বাড়ে, আয়তন যত বাড়বে দুটো জিনিস বাড়বে, কি কি বাড়বে ভালো করে বোঝো, এই যে পাত্রটা সে তো একটা আয়তনে বাড়বে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, যখন পাত্রটা আয়তনে বাড়বে তখন কিন্তু এই পারদটা নিচের দিকে নেমে যাবে, ভালো করে বোঝো, এই জায়গাটা আয়তনে বেড়ে যাওয়া মানে কি পারদের নিচেতে জায়গা বেশি পাবে, ফলে এই পারদের লেভেলটা কিন্তু কমে যাবে। এরপর আবার বলছি যে না, এই যে ফাঁকা জায়গাটা, এই যে জায়গাটা দেখছো হালকা করে আমি সাইডেড করছি, তখন এটা পরিষ্কার করে দিই, এটা সাইডেড করার কোনো দরকার নেই, তাহলে ফাঁকা জায়গা বোঝানো যাবে, মানে ফাঁকা জায়গায় ফাঁকাই থাক, ঠিক আছে। তো এই ফাঁকা জায়গাটা বলছে একই আছে, তাহলে সেটা কিভাবে সম্ভব, পারদটা তো এই মানে এই পাত্রটা বেড়ে যাওয়ার ধরুন নিচেতে জায়গাটা বেশি পাওয়ার জরুন, সেক্ষেত্রে তো পারদের লেভেলটা অ্যাকচুয়ালি নেমে গেছে, মানে পুরো পাত্রটা এই যে যতটা জায়গা এইখান থেকে, ভালো করে আমার হাতটা দেখে দেখো, যে এইখান থেকে এতটা পাত্রের জায়গা যখন বেড়ে যাচ্ছে, পারদটা ওই জায়গার মধ্যে রয়েছে, তো সেই জায়গাটা একটু নেমে যাবে, পারদটা একটু নেমে যাবে, তো সঙ্গে সঙ্গে পারদটাকেও নিজেকে আয়তন বাড়িয়ে নিতে হবে, তবেই কি হবে, এই যে ফাঁকা জায়গাটা দেখছো এই ফাঁকা জায়গাটা কিন্তু পুরোপুরি একই রাখবে, বোঝাতে পেরেছি। তাহলে আমরা শর্তটা কি লিখবো, যে ফাঁকা জায়গাটা একই থাকার শর্ত হচ্ছে, মানে পাত্রটা আয়তন প্রসারণের হার
ইকুয়াল টু সেই একই হারে ওই পারদটাও উপর দিকে আয়তনে বাড়তে থাকবে। অতএব লিখছি ফাঁকা জায়গা একই থাকার শর্ত দেখো লিখছি যে কাচের পাত্রের আয়তন প্রসারণের হার ঠিক আছে ইকুয়ালস পারদের আয়তন প্রসারণের হার। পারদের আয়তন হার মানে হচ্ছে একক সময়ে, বুঝতে পারলে? একক সময় কথাটা মনে রাখবে, হার কথাটা লেখা থাকা মানে একক সময়। পারদের আয়তন প্রসারণের হার, এটা আরেকটু এক লাইনই লেখা যেত, প্রসারণের হার 3 লাইন হয়ে গেল, মানে 2 লাইনে লেখা যেত। যাই হোক, এখন গামার ফর্মুলা আমরা কি জানি? গামা সমান হচ্ছে 1/v ডিভি ডিটি। ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জ এটা হচ্ছে ডিটি, ডিভি মানে হচ্ছে ভলিউম চেঞ্জ মানে আয়তন চেঞ্জ, আর এই ভিটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউমটা। তাহলে এখান থেকে আয়তন চেঞ্জ মানে কি ডিভি ডিটিটা, তো এখানে ক্যাপিটাল ডিটি হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। ঠিক আছে, তো এক্ষেত্রে যদিও একক সময় বলা হচ্ছে, সেটা কিন্তু এর মানটা আসবে গামা ইন্টু ভি। ওকে, অর্থাৎ যে হারে আয়তনটা বাড়ছে আর একক উষ্ণতা বৃদ্ধির জন্য, ওকে, ডিভি ডিটি একক উষ্ণতা বৃদ্ধির জন্য, সেটা হচ্ছে গামা ভি। এখন একটা প্রশ্ন যে টি সময় তাহলে কতটা বাড়বে? ইন্টু টি করতে পারো, করা তো কোনো দরকার নেই, ওটা কেটে যাবে। তো গামা সমান আমরা জানি 3 আলফা। আলফাটা কেন দিলাম? আলফাটা হচ্ছে রৈখিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামাটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটা কাঁচের ক্ষেত্রে কাজে লাগবে, কাঁচের ক্ষেত্রে ওইটাই বলা আছে দেখো। ঠিক আছে, তাহলে পারদের ক্ষেত্রে আমি লিখছি, মানে পারদের ক্ষেত্রে আমরা কি লিখবো? অতএব ভলিউম ভি অর্থাৎ ডিভি ডিটি অ্যাট কনস্ট্যান্ট টাইম চেঞ্জ, অর্থাৎ ডিভি ডিটি প্রসারণের হার মানে টাইম দিয়ে ভাগ করে দিচ্ছি। কার? এটা আমি লিখছি ধরো পারদ। ঠিক আছে, তো আগে কোনটা লিখেছি? পাত্রটা লিখছি, তাহলে এটাকে পাত্রই লিখছি নাও। তাহলে এটা হচ্ছে পাত্র ইকুয়াল টু ডিভি ডিটি বাই একই টাইমে এটা হচ্ছে কার জন্য? পাত্র, এটা হচ্ছে পারদ। বোঝাতে পারলাম? অর্থাৎ আচ্ছা কিউটি গুলো এগুলো কি লিখেছি, যাই হোক বাদ দাও। তো তাহলে ডিভিডিটি হার, সেটা টিটা দেখো উভয় দিকে কেটে যাচ্ছে, আগেই বলেছি, তাই না লিখলেও চলতো। তো ডিভিডিটি পারদের জন্য আমি কি লিখবো? এটা পারদের জন্য দেখো গামা মার্কারি এম লিখছি, ভি মার্কারি, এম মানে মার্কারি। ঠিক আছে, আমি হালকা করে লিখে আছি, এম মানে হচ্ছে মার্কারি, ওকে, আর জি মানে হচ্ছে গ্লাস মানে কাঁচ। ঠিক আছে, ওকে, তো এইটা মানে হচ্ছে গামা কাঁচ ইন্টু ভি কাঁচ মানে ভি জি। ঠিক আছে, এত কিছু লিখলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? গামা মার্কারির মান দেখো দিয়ে দিয়েছে, একটু মানগুলো বসাতে থাকো, আর ভি জির জায়গায় লেখো 3 আলফা, 3 ইন্টু এই আলফার মানটা বসিয়ে দাও 9 ইন্টু 10⁻⁶, 9 ইন্টু 10⁻⁶। আমি একটু দেখে শুনে মানগুলো বসাচ্ছি, দাঁড়াও। দেখো গামা মার্কারি দিয়েছে 1.8 10⁻⁴, ওকে, 10⁻⁴। আচ্ছা, ফ্লাক্সে পুরোটা আয়তন দিয়েছে 600, আমি একটু ভুল বসাইছি, দাঁড়াও। তাহলে এইটা বার করতে হবে, কতটা অংশ পারদ হচ্ছে মানে মার্কারি আয়তনটা বার করতে হবে। এইটা দেওয়া আছে 600, ঠিক আছে, এটা হচ্ছে 600। ওকে ওকে, ঠিক আছে, এরপর আমরা একটু ক্যালকুলেশনে যাই। তো এক কাজ করে 10⁻⁴, এইদিকে 10⁻⁶, কালে 10⁻² পড়ে থাকছে। ঠিক আছে, 1.8, তাহলে এটা হবে দেখো 18/10 ইন্টু ভিএম, এইদিকে পড়ে থাকছে 3 আর 27, 27/100, 27/100 ইন্টু 600। তো এই 100 600 কাটলাম, আরো কিছু কাটছে তো, 9 3 27, 9 2 18। ওকে, তাহলে এখান থেকে আরো কিছু কাটছে দেখো। ঠিক আছে, 18 ইন্টু এটা 2/10, তাহলে 10/2 গুণ করে দাও, 18 ইন্টু 5 মানে হচ্ছে 90 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 90 সেমি কিউব। তাহলে এখানে কি দিয়েছে? যে এখানে যে কাঁচের পাত্রটা আয়তন ভিজিটা বার করতে বলেছিল, আমি কি বার করলাম? ভিএম কেন লিখছি বারবার? আচ্ছা আচ্ছা, যতটা অংশ পারদ আছে সেই পারদটা, ঠিক আছে, পারদটার যে আয়তন সেটা হচ্ছে 90 সেন্টিমিটার। এখানে উত্তরটা ভুল হয়েছে, 70 রয়েছে, দেখলাম 70 হবে না। ঠিক আছে না, পরের কোশ্চেনটাকে এসো। তাহলে বোঝা গেছে, আসল জিনিসটা হচ্ছে খেলাটা হচ্ছে এখানে দেখো, যে এই পাত্রটা যে হারে মানে আয়তনে বাড়বে, পারদটা সেই হারে নিচে থেকে জায়গা পেয়ে যাবে বেশি, ফলে পারদ নিচে থেকে নামবে। তো ততটা হারই পারদটাকে উল্টো দিকে বাড়তে হবে, তবে এই যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু একই থাকতে হবে। ঠিক আছে, মানে একই থাকবে। ওকে, দুইয়ের অথবা বলেছে যে বয়েলের সূত্র প্রয়োগ করে দেখা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি এবং স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক গামা ভি পরস্পর সমান হয়। চাপ প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো স্থির আয়তন, এখানে ক্ষেত্রে ভিটা কনস্ট্যান্ট আর কি, আর এটাতে পিটা কনস্ট্যান্ট। স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা মানে এটা 1/p ডিপিডিটি, আর এটা হচ্ছে 1/v ডিপিডিটি গামা ভিটা। ঠিক আছে, এখন বয়েলের সূত্র থেকে বা চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? পিবি সমান এনআরটি, অর্থাৎ সবগুলো মিলিয়ে। এখানে বয়েল শুধু কোনটা দিয়েছে? শুধু বয়েলের সূত্র। আচ্ছা, এটা এখানে শুধু বয়েলের সূত্র অ্যাপ্লাই না করে বরং চার্লস এবং বয়েল সকলের সূত্রটা, সমন্বয় সূত্রটা লিখবে, বুঝলে? এটা নাহলে জটিল হয়ে যাবে। সমন্বয় সূত্র, ওখানে কোশ্চেনটা একটু মিসলিডিং আছে, বয়েল ও চার্লস বলে বেটার হতো। তো পিভি সমান এনআরটি, ঠিক আছে,
তো এখান থেকে পিটা কনস্ট্যান্ট থাকলে, পিটা যখন কনস্ট্যান্ট, তাহলে পি ইন্টু ডিভিডিটি আমরা অবকলন করছি। দেখো, তো টি এর সাপেক্ষে আমি এত লিখছি না, মানে আমার লেখার পক্ষে দরকার নেই, কিন্তু তোমরা পরীক্ষাতে সব প্রত্যেকটা যা যা অপারেশন করবে প্রত্যেকটা কিন্তু লিখবে, না হলে কিন্তু বিপদ, নাম্বার কাটবে। ঠিক আছে, তো আমার এত লেখার দরকার নেই, কারণ আমি তো জাস্ট মুখে বলে যাচ্ছি টি এর সাপেক্ষে অবকলন, তবু একবার লিখে দিলাম তোমাদের জন্য অবকলন করে। ওকে, তো পি ইন্টু ডিভিডিটি সমান এনআর, তাহলে এখান থেকে ডিভিডিটি সমান হচ্ছে এনআর বাই পি। ওকে, তাহলে অতএব গামা ভি এর তো সংজ্ঞায় বসিয়ে দাও, গামা ভি মানে হচ্ছে 1/v ইন্টু ডিভিডিটি। তাহলে এখান থেকে দেখো 1/v ইন্টু এনআর বাই পি, তাহলে এখান থেকে এনআর বাই পিভি, আর এখান থেকে বার করে নিচ্ছি দেখো এনআর বাই পিভি, এটার মান সবসময় হবে দেখো 1/t, তাহলে এটা হচ্ছে 1/t। ঠিক আছে, আবার বয়েলের সূত্র থেকে যেহেতু বলছে টিটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা আসবে আর কি। আর একটা হচ্ছে একে অবকলন করছি অন্যভাবে, সেটা হচ্ছে ভিটা কনস্ট্যান্ট রাখছি। ঠিক আছে, পি এর সাপেক্ষে অবকলন করছি, পি এর সাপেক্ষে অবকলন করে, অবকলন করে। ওকে, তাহলে কি পাচ্ছি এখানটা দেখো ভি ইন্টু ডিপি ডিটি। ওকে, এই যে এই ফর্মুলাটা এটা সমান এন আর, এন আর, তাহলে এখান থেকে ডিপি ডিটি, ডিপি এটা ডিপি ডিটি সমান আমরা লিখছি এন আর বাই ভি, তাহলে 1/p ইন্টু ডিপি ডিটি। দেখো এটাকে আমরা লিখতে পারি এন আর বাই পিভি। ক্লিয়ার, তাহলে এখান থেকে আর কি লিখতে পারি, অতএব গামা পি সমান এন আর বাই পিভি মানে 1/t। তো এটা 1/t আসছে, এটাও 1/t, অতএব গামা পি সমান গামা ভি। ঠিক আছে, এটা লিখে দেবে একটু। ওকে, দেখো বুঝতে পারবো, কোনো অসুবিধা হবে না। ওকে, পরের কোশ্চেনটা গেছো, পরের কোশ্চেনটা বলেছে 3 কোশ্চেন, পরস্পর সমান হয়ে গেল। হ্যাঁ, একটি গ্যাসকে দ্রুত সংকুচিত করলে গ্যাসটি গরম হয় এবং দ্রুত প্রসারিত হতে দিলে ঠান্ডা হয় কেন? দ্রুত হওয়া মানে কি, কোন প্রসেস কে বলবে? রুদ্ধতাপীয় প্রসেস, মানে অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে, দেখো রুদ্ধতাপ পদ্ধতিতে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে লিখতে পারি ডি কিউ, কোন সংস্থাকে যে পরিমাণ তাপ দিলাম সেটা হচ্ছে কিছুটা আভ্যন্তরীণ শক্তি বাড়ায় আর কিছুটা বাহ্যিকভাবে কাজ করে, এটাই তো কথা। তো তার মানে ডি কিউ রুদ্ধতাপ পদ্ধতিতে কি লিখতে পারি, রুদ্ধতাপের ক্ষেত্রে কোনো তাপ দেয় না, তাহলে ডি কিউটা 0, তাহলে ডি ইউ মানে হচ্ছে ডি ডব্লিউ। ক্লিয়ার, তো ডি ইউ মানে হচ্ছে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল, মানে অন্তিম আভ্যন্তরীণ শক্তি মাইনাস ইনিশিয়াল সমান ডি ডব্লিউ। আচ্ছা, এটা ভুলে নিলাম, প্লাস ডি ডব্লিউ, সরি, সমান 0, তাহলে এটা হচ্ছে প্লাস ডি ডব্লিউ সমান 0। তো এখান থেকে ইউ এফ মাইনাস ইউ আই ইকুয়াল টু মাইনাস ডি ডব্লিউ। ঠিক আছে, এখান থেকে আমরা ব্যাখ্যাটা করব। এক, রুদ্ধতাপ প্রসারণে, রুদ্ধতাপ প্রসারণ, প্রসারণ, প্রসারণ মানে কি, তুমি ভাবতে পারো ধরো এই একটা গ্যাস সিলিন্ডার। ওকে, এই একটা গ্যাস সিলিন্ডার, এটার মধ্যে কিছু গ্যাস আছে। ঠিক আছে, এটা গ্যাস মলিকুল আর কি। তো এইখানটা একটা পিস্টন আছে, পিস্টনটা দিয়ে গ্যাসটা আবদ্ধ করে রাখা আছে, এই জায়গাটা একটা পিস্টন আছে। তো এই পিস্টনটাকে ঠেলে তুলছে। তো রুদ্ধতাপ প্রসারণ হওয়া মানে কি, পিস্টনটাকে ঠেলে উপর দিকে তুলবে, তবে তো ভিতরে ভলিউমটা বেড়ে যাবে, তবেই তো প্রসারিত হচ্ছে। তো ভাবতে পারো যে গ্যাস দ্বারা কৃতকার্য হচ্ছে, তার মানে গ্যাস নিজে কাজ করছে, তাহলে গ্যাস দ্বারা কৃতকার্য পজিটিভ, এটাকে ভাবতে পারো। তাহলে সেক্ষেত্রে গ্যাস দ্বারা কৃতকার্য পজিটিভ, গ্যাস দ্বারা কৃতকার্য, কৃতকার্য পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক, মানে হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে বোঝা গেল কি বললাম, যে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 মানে অতএব ইউ এফ মাইনাস ইউ আই সমান, ডি ডব্লিউটা হচ্ছে পজিটিভ, মানে আমি একবারে লিখছি ডি ডব্লিউ গ্রেটার দেন 0, তাহলে এই জায়গাটা গ্রেটার দেন 0 মাইনাস অফ গ্রেটার দেন 0, তার মানে কি ভালো করে বোঝো, মাইনাস অফ ডি ডব্লিউ, তাহলে এটা অবশ্যই, অর্থাৎ আমি একবারে লিখে দিই মাইনাস অফ ইউ আই মাইনাস ইউ এফ সমান ডি ডব্লিউ, এটাই মানে বুঝে নাও, তাহলে আরো সোজা হবে। অর্থাৎ এখানে একটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি উভয় দিকে। ঠিক আছে, তাহলে যখন গ্যাস দ্বারা কৃতকার্য পজিটিভ, ডি ডব্লিউটা পজিটিভ, অতএব ডি ডব্লিউটা গ্রেটার দেন 0, তার মানে কি দাঁড়াচ্ছে ইউ আই মাইনাস ইউ এফ গ্রেটার দেন 0। তো ইউ আই গ্রেটার দেন ইউ এফ, তাহলে এখান থেকে কি বুঝলাম, ইউ ফাইনাল কমে যাচ্ছে ইউ ইনিশিয়াল থেকে, তার মানে অ্যাকচুয়ালি যা ছিল তার তুলনায় এখানে আভ্যন্তরীণ শক্তি কমে গেছে। আর আমরা জানি যে আভ্যন্তরীণ শক্তি পরিবর্তন মানে টোটাল যে এনার্জি পরিবর্তন, সেটা অ্যাকচুয়ালি তার উষ্ণতাকে প্রকাশ করে। কেন উষ্ণতাকে প্রকাশ করে, ইউ সমান তোমরা জানো 3/2 NRT, এই একটা ফর্মুলা আছে দেখবে। ঠিক আছে, সেই স্বাধীনতা মাত্রা সমবিভাজন নীতির যে একটা ফর্মুলা আছে না, আচ্ছা এখানে একটা এফ লিখতে ভুলে গেছি, 3/2 NFRDT। হ্যাঁ, ইউ সমান 3/2 NFRDT, এনটা হচ্ছে মোল সংখ্যা, এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, এগুলো তোমরা জানো। তো সেক্ষেত্রে দেখো টেম্পারেচার মানে ইউ কমে যাওয়া মানে টেম্পারেচার কমে যাওয়া, তো ইউ প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে এখানে দেখো
ফাইনালি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি ফাইনালি কমে যাচ্ছে, মানে অতএব টি ফাইনালি কমে যাচ্ছে, টি ফাইনালি লেস দ্যান টি ইনিশিয়াল। ক্লিয়ার? তার মানে টেম্পারেচার কমে যাচ্ছে, অর্থাৎ এটাকে কি বলে, রুদ্ধতাপীয় শীতলীকরণ। ঠিক আছে, অনুরূপ ভাবে ব্যাখ্যা করবে যে সংকোচনের ক্ষেত্রে সংকোচন কি হয় দেখো, সংকোচন মানে তুমি ভাবো যে বাইরে থেকে চাপ দিয়ে আমি পিস্টনটাকে ছোট করছি, মানে কি গ্যাসটা কুঁচকে যাচ্ছে, তার মানে গ্যাস বলছে ওরে বাবা আমাকে কুঁচকে দিচ্ছে, তার মানে ওর উপর ঝেড়ে কাজ করছি, ভালো করে বলছে ওর উপরে ঝেড়ে কাজ করছি, মানে হচ্ছে সে নিজে কিছু কাজ করতে পারছে না, ওর ক্ষমতা কমে গেল, তার মানে সে কিছু কাজ করতে পারছে না, মানে ওর উপরে আমি চাপটা দিচ্ছি, মানে ওকে কাজ করাচ্ছি, ওর উপরে কাজ করছি, মানে তার দ্বারা কৃতকার্য কিন্তু নেগেটিভ, অর্থাৎ গ্যাসের দ্বারা কৃতকার্য নেগেটিভ। তাহলে এক্ষেত্রে DW লেস দ্যান জিরো, DW লেস দ্যান জিরো, তাহলে এই মানটা বসিয়ে দাও, UI মাইনাস UF লেস দ্যান জিরো, দ্যাট মিনস UI লেস দ্যান ইউ ফাইনাল, দ্যাট মিনস ইউ ফাইনাল বেড়ে যাচ্ছে, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি ফাইনালি বেড়ে যাচ্ছে, মানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তার মানে এটাকে বলা হচ্ছে শীতলীকরণ ছিল আগেটা, এটা হচ্ছে উষ্ণ, অর্থাৎ উষ্ণ হয়ে যায় আর কি, বুঝা গেল? অর্থাৎ গ্যাসকে সংকুচিত করলে সে তখন গরম হয়। এক্সাম্পল, তোমরা এখন সাইকেলের টায়ার টিউবে যখন পাম্প দাও, তবে যে সিলিন্ডারটা বা পিস্টনটা বা যেটাকে আমরা গ্যাস পাম্পার বলি, ঠিক আছে, মানে সাইকেলে যে সিরিঞ্জ বলি আর কি, যেটা সাহায্যে পাম্প করি, সেটাকে যখন চাপ দিচ্ছি আস্তে আস্তে বারবার পাম্প করার ফলে সে কিন্তু একটা হচ্ছে ঘর্ষণের জন্য তো বাটি, আর ওই যে মানে টেম্পারেচারটাকে আর ওই যে গ্যাসটাকে কমাচ্ছি, মানে আয়তনটা কমাচ্ছি, তার জন্য কিন্তু সে আস্তে আস্তে গরম হতে থাকে। ঠিক আছে, আবার দেখবো ভালভটা হঠাৎ করে খুলে দিলে ভালভের মুখটা থেকে যে ভেতর টায়ারটার মধ্যে যে গ্যাসটা আবদ্ধ ছিল হুট করে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়, হুস করে বেরিয়ে যায়, তো ফলে সে হঠাৎ করে প্রসারিত হয়ে যাচ্ছে, মানে কি টাইমটা খুব কম পাচ্ছে, ফলে রুদ্ধতাপে অর্থাৎ তাপের আদান প্রদান করার সময়টা পাচ্ছে না, যে কারণে সে হঠাৎ করে প্রসারিত হয়ে যাওয়ার জন্য সে কিন্তু তাড়াতাড়ি শীতল হয়ে যাচ্ছে, যেটা এখান থেকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, অনেকবার কিন্তু কোশ্চেন গুলো হয়েছে। পিভি লেখচিত্রে একটি কান্ন চক্রকে নির্দেশ করে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তার এসটি লেখচিত্রটি অঙ্কন করো, পিভি লেখচিত্রটিও অঙ্কন করো। ভেরি গুড, খুব সুন্দর একটা কোশ্চেন, এটা কিন্তু ভালো স্কুল আগেই বলেছিলাম। দেখো 3 অথবা পিভি কান্নের যে লেখচিত্রটা মনে আছে, প্রথমে কি হয় আমি একবার আঁকার চেষ্টা করছি, এইদিকে হচ্ছে পি, ঠিক আছে, এইদিকে হচ্ছে ভি। আচ্ছা তোমরা এখানে একটা সুন্দর ট্রিক্স বলে রাখি, এগুলো কিন্তু পরীক্ষায় খুব নাম্বার কাটা যায়, মানে ছোট ছোট জায়গাগুলো নাম্বার কাটা যায়, কিন্তু আমি যেমন লিখে দিলাম পি আর ভি, তোমরা কিন্তু এটা করবে না, আমি এখানে পরীক্ষার হলে অ্যাকচুয়ালি পড়াচ্ছি না, মানে আমি জাস্ট তোমাদেরকে জিনিসগুলো বোঝাচ্ছি বলে এত কিছু লেখার দরকার নেই। ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে চাপ, আয়তন, দরকার হলে এককটাও দিয়ে দেবে যে কোন এককে প্রকাশ করছে, কিন্তু এখানে তো আমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করিনি, তাই একক লাগছে না, কিন্তু অবশ্যই রাশিমালাটা লিখবে যে এটা হচ্ছে চাপ, ঠিক আছে, এটা আয়তন, এগুলো কিন্তু নাম্বার তোলা এক একটা ট্রিক্স মনে থাকে যেন। ওকে, বিশেষ করে মাধ্যমিকে এগুলো খুব নাম্বার কাটে, 11-12 তবু নাম্বারটা কম কাটে, কারণ স্যাররাও জানে যে এগুলো দ্রুততার সাথে লিখতে হবে, এত কোশ্চেন লেখা, এত উত্তর লেখা, কিন্তু মাধ্যমিকে এগুলো খুব স্ট্রিক্টলি ভাবে নাম্বার কাটে আর কি, তবু তোমরা লিখে দেবে, কি দরকার আছে বাবা রিস্ক নেওয়া। ঠিক আছে, আচ্ছা প্রথমে কি হয়, সমউষ্ণ প্রসারণ, এটা হচ্ছে সমউষ্ণ, ঠিক আছে। আচ্ছা প্রসারণ কেন বলছি, এখান থেকে দেখো আয়তনটা এই বরাবর বেড়ে যাচ্ছে, দেখো এইখান থেকে যেমন নেমে উঠছে আয়তনটা কিন্তু বেড়েছে, তারপর কি হয় রুদ্ধতাপীয় প্রসারণ, আবার প্রসারিত হচ্ছে, অর্থাৎ এখানটা আমি একটু ভালো করে আঁকি দাঁড়াও, তো এইভাবে রুদ্ধতাপীয় প্রসারণ। ওকে, তো এইখানে দেখো প্রসারিত হয়েছে, মানে কি এ বিন্দু, দেখো এ বিন্দু, বি বিন্দু, সি তে যখন এসছে, দেখো এইখান থেকে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, এইটা যদি আমি সোজাসুজি গ্রাফ ড্র করি আর এটা যদি ড্র করি, অবশ্যই সি বিন্দুতে ভি, সেটা এই জায়গাটাতে ভিটা বেড়ে গেছে না, ওইদিকে চলে গেছে, তো মানে বি বিন্দু সাপেক্ষে সি বিন্দুর ওইদিকে চলে গেছে, মানে প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। ঠিক আছে, রুদ্ধতাপীয়। ওকে, তারপর দেখো, তারপর কি করা হয়, উল্টো ভাবে সমউষ্ণ পদ্ধতিতে সংকুচিত করা হয়, অর্থাৎ এইভাবে সংকুচিত করা হয়, তো এই দিকে যায়, মানে গ্রাফটা আমি এইদিকে যদি আঁকি, তারপরে এইদিকে গেছে, তারপর যে প্রসেসটা সেটা উল্টো দিকে গ্রাফটা আসছে। ঠিক আছে, এরপর কি হয়, আবার সংকোচন, সংকোচন করার জন্য এইখানটাকে একটু গ্রাফটাকে বাড়িয়ে দিয়ে দাঁড়াও, এই বিন্দু এইখানটা ধরবো, তো কি হয় এই জায়গাটাতে আমি একটু দাঁড়াও টেনে দিই আগে, টানলে সুবিধা হবে, তো এইটা এ বি সি, তারপর এটা ডি বিন্দু, ডি থেকে আরো এই দিকে গেছে এ তে, ঠিক আছে, এটা এ বিন্দু, খেয়াল করো ডি এর সাপেক্ষে ডিটা হচ্ছে এটা হচ্ছে আয়তন ভিডি, আর এটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ভি এ, বোঝাতে পেরেছি। দেখো ডি এর সাপেক্ষে এটা আরো এইদিকে সরে এসছে না, তার মানে আয়তনটা কিন্তু কমেছে, অর্থাৎ এই দুটো হচ্ছে প্রসারণ, এই 1 নম্বর গ্রাফ 2 নম্বর গ্রাফ, 1 আর 2 হচ্ছে প্রসারণ, ক্লিয়ার হয়েছে, প্রসারণ, আর এখানে 3, এটা 3 নম্বর গ্রাফ, এটা 4 নম্বর গ্রাফ, 3 আর 4টা হচ্ছে সংকোচন। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা মানে এই প্রবলেমটার সাথে এই জায়গাটা তোমরা অলরেডি রিলেটেড। এরপর যেটা আসবে এর পরিপ্রেক্ষিতে এসটি গ্রাফ, এইখানে দেখো এটা এস, এই বরাবর টি, টেম্পারেচার টি, এটা এস, ঠিক আছে, কিভাবে আসবে সেটা বোঝার জন্য ফার্স্ট ডেল এস সমান একটা ফর্মুলা আছে, দেখো ডেল কিউ বাই টি, বা এটাকে তোমরা আরেকটু অন্যভাবে লিখতে পারো ডেল কিউ ডেল টি, যখন টি টেন্স টু 0 তখন তোমরা লিখতে পারো ডি এস সমান ডি কিউ ডিটি। ঠিক আছে, একটা মোল সংখ্যা গুণ থাকে, ওইগুলো লেখার দরকার নেই, 1 মোলের জন্য বা 1 গ্রামের জন্য যদি আমরা ভাবি আর কি। তো দেখো ডি কিউ ডিটি, এরপর 1 নম্বর গ্রাফটা পরিপ্রেক্ষিতে আমি আঁকবো,
এ থেকে বি যখন যাচ্ছে সমউষ্ণ পদ্ধতি মানে কি টেম্পারেচারটা নো চেঞ্জ, অর্থাৎ আমি এখানে লিখে রাখছি সমউষ্ণ, সমউষ্ণ মানে হচ্ছে ডেলটিটা জিরো, তাহলে ডেল এসটা দেখো ইনফিনিটিভ হচ্ছে না, ভালো করে বুঝো এইখানটা ডেলটিটা জিরো, সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটিভ, তাহলে যে এটা এস এর চেঞ্জটা মানে আমাদের কি বললাম এন্ট্রপিক চেঞ্জটা হঠাৎ করে প্রচুর ইনফিনিটিভ মানে প্রচুর হাই হয়ে যাচ্ছে, যে কারণে এর যে গ্রাফটা আসবে 1 নম্বর গ্রাফ এই বরাবর, অর্থাৎ এখানে ভলিউমটা বেড়েছে, ঠিক আছে, কিন্তু উষ্ণতাটা একই আছে, আর ভলিউম বেড়েছে মানে হচ্ছে অবশ্যই চাপটা কমেছে, ওকে। আর সেক্ষেত্রে কৃতকার্য অবশ্যই বেশি করেছে, ভালো করে মনে হবে প্রসারণের সময় কৃতকার্যই করে, ঠিক আছে, কৃতকার্য বাড়ে, কেন বাড়ে না ভলিউমটা এখানে বেড়েছে পিডিভি, ডব্লিউ সমান হচ্ছে পিডিভি, তো সেটা বেড়েছে, তাহলে ডিএসটা দেখো এখানে, তো আমি আগে গ্রাফটা এইভাবে এঁকে দিই, এটা একটা আয়তক্ষেত্র হবে, ঠিক আছে, দিয়ে গ্রাফটাকে আবার ভালো করে বোঝাচ্ছি, এটা দেখো এ থেকে বি স্টার্ট হয়েছে, ইনফিনিটিভ ভাবে কিন্তু কমে গেছে, মানে চেঞ্জটা ইনফিনিট প্রায়, সঙ্গে সঙ্গে এটা আমাদের যে উলম্ব রেখা চলে আসবে। এরপর দেখো বি থেকে সি কি হচ্ছে রুদ্রতাপীয়, রুদ্রতাপীয় মানে ইয়েটা চেঞ্জ জিরো, মানে ভালো করে বোঝো রুদ্রতাপের ক্ষেত্রে আমি একটা কথা লিখি, 2 নম্বরটা এখানে লিখছি রুদ্রতাপীয়, রুদ্রতাপীয় দেখো সেক্ষেত্রে ডিকিউটা তো জিরো, ডিকিউ যখন জিরো তার টেম্পারেচার পরিবর্তন তাপের আদান প্রদান জিরো, তার মানে এই জায়গাটা দেখো ডিএসটা জিরো, অর্থাৎ ডেল এস বা ডিএস সমান জিরো, তার মানে কি এন্ট্রপি কোনো পরিবর্তন হচ্ছে না, তখন এন্ট্রপিটা এইভাবে রিয়াক্ট করছে, ঠিক আছে, এই জায়গাগুলো, অর্থাৎ এটা একটা তৈরি হবে, এটা হচ্ছে সি বিন্দু তখন, ওকে। নেক্সট দেখো আবার সি থেকে ডি যখন যাচ্ছে আবার টেম্পারেচারটা একই আছে, এটা সমউষ্ণ, এই গ্রাফটা আর এই গ্রাফটা সমউষ্ণ কিন্তু, ঠিক আছে, আর এই যে বি থেকে সি আর এই ডি থেকে এ এগুলো হচ্ছে রুদ্রতাপীয়, বুঝতে পারছো সমউষ্ণতার তুলনায় রুদ্রতাপীয় একটু খাড়া হয়, এটা তোমরা জানো। তো সেক্ষেত্রে দেখো রুদ্রতাপীয় ক্ষেত্রে কি বললাম, আচ্ছা বি থেকে সি একটা কি হলো, এ থেকে বি, বি থেকে আচ্ছা সি থেকে ডি, সি থেকে ডি হওয়ার জন্য দেখো সমউষ্ণ পদ্ধতি আবার একই পরিবর্তন, মানে টেম্পারেচারটা জিরো চেঞ্জ, টেম্পারেচার জিরো চেঞ্জ হওয়া মানে ডেল এসটা ইনফিনিটিভ হারে চেঞ্জ হবে, ইনফিনিটিভ হারে চেঞ্জ হওয়া মানে হচ্ছে সোজা এইভাবে এসটা হু করে বেড়ে চলে যাবে, মানে হচ্ছে এইভাবে সোজা উলম্ব রেখা চলে যাচ্ছে, ক্লিয়ার। নেক্সট পরেরটাই আবার দেখো ডি থেকে এ, এটা তাহলে সি বিন্দু, এটা অবশ্যই ডি বিন্দু, তো ডি থেকে এ কি হচ্ছে, ডি থেকে এ হচ্ছে দেখো রুদ্রতাপীয়, মানে কি কোনো তাপের আদান প্রদান হয়নি, ডি কিউটা জিরো, ডিএসটা জিরো হয়েছে, অর্থাৎ ডিএস জিরো মানে হচ্ছে কোনো এস এর চেঞ্জ হবে না, মানে এন্ট্রপি চেঞ্জ হবে না, এন্ট্রপি যদি চেঞ্জ না হয় অর্থাৎ এই বরাবর সে বাড়বে না, সে এই বরাবর মানে হচ্ছে এসটা তো এই বরাবর যাচ্ছে, অর্থাৎ এইটা সাপেক্ষে দেখো এটা একটা এসটা ফিক্সড, এই পয়েন্টটাও আর এই পয়েন্টটাও এসটা একই লাইনে পড়ছে না এটা, তাই না, তার মানে এসটা এই বরাবর ফিক্সড থাকছে, তো যে কারণে এটা আবার একই হারে অর্থাৎ একই অনুভূমিক লাইনে থাকবে। আশা করি গ্রাফটা বোঝাতে পেরেছি, পয়েন্টগুলো এখানে এ বি সি ডি যেভাবে নাম আছে সেই মতো করে এখান থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু এ বি সি ডি তোমরা একটু ভালো করে নামগুলো দেবে, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর মনে রাখবে যে সমউষ্ণ পদ্ধতিতে এই একটা টার্ম ডেল এসটা, আর কথা লিখলাম, আচ্ছা সমউষ্ণ পদ্ধতিতে ডেল এস চেঞ্জটা ইনফিনিটিভ, রুদ্রতাপীয় ক্ষেত্রে ডেল এস চেঞ্জটা টেন্ডস টু জিরো, ওকে, এই ধারণাটা রেখে ভালো করে ব্যাখ্যাটা করবে, ওকে। পরে কোশ্চেন এসো 3 অথবা 4 দেখাও যে একটি গ্যাস দ্বারা প্রদত্ত চাপ গ্যাসের অণুর প্রতি একক আয়তনে গড় গতিশক্তির 2/3 অংশ হবে, চাপটা বার করতে হবে। দেখো এক কাজ করো, আমরা পি সমান জানি 1/3 রো সি স্কয়ার গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, ঠিক আছে, এখানে লিখবে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে, গতীয় তত্ত্ব থেকে, ওকে, এটা তোমরা জানো অনেকবার প্রমাণ করেছি আমরা মডেল পেপারগুলোতে, মানে যে কোশ্চেন পেপারগুলোতে বহুবার প্রমাণ করেছি। আচ্ছা এক কাজ করি, এখান থেকে পি সমান 1/3 এম বাই ভি সি স্কোয়ার, তাহলে এখান থেকে এম বাই ভি মানে ঘনত্ব রো, ঠিক আছে, পি ভি সমান 1/3 এম সি স্কোয়ার, তাহলে এখান থেকে 3 পিভি সমান এম সি স্কোয়ার, এটা ঠিক আছে, তাহলে হাফ মানে 3/2 পিভি সমান হচ্ছে হাফ এম সি স্কোয়ার, এটা করে রাখলাম। আচ্ছা এটাকে এক কাজ করি, 3/2 পিভি সমান হচ্ছে দেখো ই মানে হচ্ছে হাফ এম সি স্কোয়ার মানে গতিশক্তি। আচ্ছা তাহলে এখান থেকে আমরা পিটা বার করবো, তো পি সমান দেখো 2/3 অফ ই, যখন ভিটা হচ্ছে ইন্টু 1/ভি, তো এখন বলছে একক আয়তনে টোটাল, ঠিক আছে, একটি গ্যাস দ্বারা প্রদত্ত চাপ গ্যাসের অণুর প্রতি একক আয়তনে গড় গতিশক্তি 2/3, তো ভিটাকে 1 বলেছে এখানে, তাহলে ভিটা যখন 1 এখানে বসিয়ে দাও, অতএব পি সমান 2/3 অফ ই, ঠিক আছে, এটা 2/3 অফ ই ইন্টু 1, ঠিক আছে, তাহলে পি সমান হচ্ছে 2/3 অফ টোটাল গতিশক্তি, অতএব চাপ সমান একক আয়তনে, একক আয়তনে, এটা ভালো করে লিখে দেবো, আমি আর লিখছি না, 2/3 ইন্টু টোটাল গতিশক্তি সমান একক আয়তনে কতটা লিখে দেবে, একটা ভালো করে লিখে দিতে পারবে, মেন প্রমাণ তো করে দিলাম, ঠিক আছে। পরেরটায় 4 অথবা শক্তি সমবিভাজন নীতিটি লেখো, যে
যে কোনো গ্যাস মলিকুলের জন্য তার যে টোটাল গতিশক্তি বা টোটাল আভ্যন্তরীণ শক্তি সব মিলিয়ে সেইগুলো ওই গ্যাস অণুটা রকম দিকে স্বাধীনভাবে সঞ্চালিত হতে পারে, মানে স্বাধীনভাবে ছুটতে পারবে, সেই যে স্বাধীনতা মাত্রা বলে এটাকে, ঠিক আছে? এটাও তোমরা জানো স্বাধীনতা মাত্রার সংজ্ঞা। তো স্বাধীনভাবে প্রত্যেকটা মানে স্বাধীনভাবে প্রত্যেকটা স্বাধীনতা মাত্রার সাথে সমানভাবে সমবিভাজিত হয়, অর্থাৎ সংশ্লিষ্ট প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার সাথে হাফ কেটি এই আকারে মানে বিভাজিত হয়, যেখানে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে 3/2 কেটি। ঠিক আছে, এটা একটু মনে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এই তিনটা বরাবর যে তার যে মোট স্বাধীনতার মাত্রা সেই বরাবর সমানভাবে সমবিভাজিত হয়। ওকে, পরের কোশ্চেনটা বলেছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গ্যাসের দুই আপেক্ষিক তাপের অনুপাত কত নির্ণয় করো। এক পরমাণু গ্যাস, ঠিক আছে, এক পরমাণু গ্যাসের জন্য কি হয় যে ধরো এটা একটা এক পরমাণু গ্যাস, সে কত দিকে ছুটতে পারে স্বাধীনভাবে, এই এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আর জেড অক্ষ বরাবর, তাই তো? তিনটা অ্যাক্সিস তোমরা জানো। তো সেক্ষেত্রে তার স্বাধীনতার মাত্রা এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম বা ডিওএফ। ওকে, সেটা হচ্ছে 3। এখন গামা সমান আমরা জানি এক্ষেত্রে 1+2/f, তাহলে 1+2/3 মানে 1+2/3 মানে হচ্ছে 5/3, ঠিক লিখলাম, 1+2/f। ওকে, তো এটা হচ্ছে কত 1.666 সমান হচ্ছে প্রায় 1.67, অর্থাৎ এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান, আর গামা মানে হচ্ছে ওই সিপি/সিবি, স্থির চাপে আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের যে অনুপাত, সেটার যে ভাগফল, আচ্ছা অনুপাত, সেটাই হচ্ছে গামা। ভেরি গুড। তারপরে কি বলেছে কোনটা গেল গো, তারপর কি বলেছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে দুই আপেক্ষিক তাপের অনুপাত মানে সিপি/সিবির মান হয় 1.67। 5 কোশ্চেন, দুটি সরল দৈর্ঘ্যের সমীকরণ দেওয়া আছে, এটা প্রথম ও দ্বিতীয় গতির দশা পার্থক্য কত? এটাকে এক কাজ করো, একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসো। দেখো এক্স এর মান এটা দেওয়া আছে, তো এ কমন নাও, তাহলে সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি। এক কাজ করো, এখানটা এক আছে এখানটা এক আছে, তো রুট ওভার অফ, অর্থাৎ এ রুট ওভার অফ এক স্কয়ার প্লাস এক স্কয়ার, এটা কমন নিয়ে নাও, মানে এখানে যা থাকবে এটা যা থাকবে তার রুট করে কমন নিয়ে নেবে স্কয়ার করে, ঠিক আছে? তাহলে 1 বাই এটা কত হবে, এক স্কয়ার প্লাস মানে 2 রুট 2 মানে 1/√2 সাইন ওমেগা টি প্লাস 1/√2 কস ওমেগা টি। আচ্ছা, লেখার জায়গা নেই, এইদিকে যাচ্ছি। তাহলে এটা দেখো আসবে a√2, এটাকে এক কাজ করো 1/√2টাকে ধরে নাও, আমরা কি বসাবো, সাইন আছে তো কস বসাও, cos 45 প্লাস সাইন ওমেগা টি, সরি cos 45 ইন্টু সাইন ওমেগা টি প্লাস 1/√2টাকে এখানে বসাও, cos আছে তাহলে সাইন বসাও, সাইন 45 cos ওমেগা টি, ঠিক আছে? পাই আকারও বসানো যায়, তাহলে a√2 ওকে সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি মানে সাইন অফ কত হচ্ছে ওমেগা টি প্লাস 45। তো এটাকে দেখো লিখছি a√2 সাইন ওমেগা টি প্লাস 45 মানে হচ্ছে π/4। এটা হচ্ছে x1। একইভাবে x2টাকে একটু মডিফাইড করে নাও, x2টা বলেছে a সাইন ওমেগা টি প্লাস দেখো √3 a cos ওমেগা টি। আমরা কি কমন নেবো বললাম, এইখানটা যা আছে এখানটা যা আছে রুট করে স্কয়ার করে নাও, তাহলে a রুট ওভার অফ এক স্কয়ার প্লাস √3 স্কয়ার, ঠিক আছে? এখান থেকে 1 বাই কত 3 1 4 মানে 1/2 কমন যাচ্ছে, 1/2 সাইন ওমেগা টি প্লাস √3/2 কস ওমেগা টি। এটা একটু লিখে নেবে, এই জায়গাটা খুলো না, ঠিক আছে না? ওকে, তো তাহলে এখান থেকে লিখছি দেখো a√4 কমন নিলে আর সাইন আছে, তাহলে কস আকারে বসাও, সাইন ওমেগা টি কস কত মান হাফ হয় cos 60 মানে হচ্ছে 60, তাই তো? প্লাস cos ওমেগা টি, এখানে সাইন বসাবো, তাহলে ইন্টু সাইন কত মান √3 হয় সাইন 60, ঠিক আছে? এইটা তাহলে এখান থেকে দেখো 2a সাইন অফ ওমেগা টি প্লাস 60 ডিগ্রি, তার মানে 2a সাইন অফ ওমেগা টি 60 ডিগ্রি লিখতে পারি π/3, ঠিক আছে? এইটা দেখো 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো এটা যাই থাক, বিস্তারটা নিয়ে কোনো গন্ডগোল নেই, কারণ দশা মানে হচ্ছে কি সাইন থিটা মানে এই থিটার মধ্যে এটা লুকিয়ে থাকে, তো থিটাটা নিয়ে কাজ। অতএব দশা পার্থক্য এটা হচ্ছে x2টা, দশা পার্থক্য দেখো এই দুটো সমীকরণকে তুলনা করো তাহলে বুঝতে পারবে। এটা আছে ওমেগা টি প্লাস π/4, এটা ওমেগা টি প্লাস π/3, তাহলে কাজ করো ওমেগা টি প্লাস π/3 কোনটা বড়, এই π/3টা বড়, মাইনাস অফ ওমেগা টি প্লাস π/4, তো এটা হচ্ছে π/3 মাইনাস π/4 মানে π/12, ঠিক আছে? এদের মধ্যে দশা পার্থক্য π/12। আরো শর্টে করা যায়, তোমরা মুখোমুখি করলে আরো শর্টেই হবে, আমি তো ভেঙে বললাম তো, তাই এত কিছু ডিটেলস হয়েছে, নাহলে এত বড় হওয়ার কথা নয়। ওকে, 5 অথবা
একটি সরল দোলগতি সমীকরণ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ফাই এক্স সমান 0 হলে পর্যায়কাল কত? তোমরা সবসময় কি ফলো করবে বলো তো? সবসময় ফলো করবে এই অথবা কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন। তাহলে কেন বলো তো? আগেরটা থেকে এটা করা ছোট। ওকে, 5 অথবা অর। তো ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস আলফা এক্স, এটা আমরা কিচ্ছু সমাধান করতে যাব না। প্লাস আলফা এক্স সমান 0, এই ধরনের যে সরল দোলগতি সমীকরণ এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশন কি হয়? ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান 0। তো যেখানে টেম্পারেচার কেন আছে, পর্যায়কাল টি সমান টয়েস পাই বাই ওমেগা, এটাই তো হয়। তাহলে এটাকে তুলনা করে দাও ওর সাথে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এর সাথে তুলনা করো, কি পাবো? ওমেগা স্কোয়ার মানে কত পাবো? আলফা। তাহলে ওমেগা স্কোয়ার সমান আলফা এখন লিখবে তুলনা করে, ঠিক আছে? তুলনা করে তাহলে এখান থেকে কি পাচ্ছি? ওমেগা সমান রুট আলফা, অতএব টি সমান টয়েস পাই বাই ওমেগা মানে টয়েস পাই বাই রুট আলফা। এটা আবার কি কোশ্চেন ছিল, তাই না? সোজা কোশ্চেন। পরেরটা সেকশন বি, কেপলারের তৃতীয় সূত্রটি প্রমাণ করো। এক্ষেত্রে গ্রহের প্রদক্ষিণ কক্ষপথ বৃত্তাকার ধরে নাও। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে পৃথিবী নাকি না, গ্রহ হচ্ছে যখন এটাকে সূর্য ধরতে হবে, তার চারপাশে গ্রহ ঘুরছে, এটাই ধরতে হবে। তো এই একটা কক্ষপথ, ওকে, এই কক্ষপথেতে পৃথিবী ধরো ঘুরছে, যে কোনো একটা গ্রহ এম ভরের গ্রহ ঘুরছে, আর এই সূর্যের ভর হচ্ছে ক্যাপিটাল এম, এখান থেকে এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর। কেপলারের তৃতীয় সূত্র কি বলছে? এর যে প্রদক্ষিণ কাল টিটা, এক পাক ঘুরতে যতটা টাইম লাগছে এই কক্ষপথটা, ঠিক আছে, ধরো সে ভি দ্রুতিতে ঘুরছে, এই বরাবর ধরো ভি দ্রুতিতে ঘুরছে, তার টোটাল টাইম লাগছে টি, মানে পর্যায়কালটা হচ্ছে টি। তো এই পর্যায়কালের বর্গ এখান থেকে যে ডিস্টেন্স, অর্থাৎ অ্যাকচুয়ালি সে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, উপবৃত্তাকার কক্ষপথ না ভেবে ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমরা বৃত্তাকার করে নিচ্ছি, ঠিক আছে। তার যে অর্থাৎ টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তার যে অ্যাকচুয়ালি অর্ধপরাক্ষ বলা হয়, এটার ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ চলে আসছে, কিন্তু এইটা হচ্ছে অর্ধপরাক্ষ। অর্ধপরাক্ষ মানে একটু বলে দিই, তোমরা অলরেডি প্রচুর পরিচয় হয়ে গেছে। এই যে এটা ও বিন্দু থেকে এ বিন্দু বা ও থেকে বি বিন্দু, এটা হচ্ছে অর্ধপরাক্ষ, এখানে কত একটা সূর্য থাকে, ওকে। কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে এটাকে আমরা একটা বৃত্তাকার কক্ষপথ হিসাব করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখাতে হবে, দেখাবো কি করে? সিম্পল ফর্মুলা, যে এফ সি সমান এফ জি। আবারও বলছি, এটা বহুবার আমরা করেছি বলে আর এত কিছু লিখবো না। কি লিখবে? যে এদের মধ্যবর্তী মহাকর্ষে আকর্ষণ বল কিসের যোগান দেয়? বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়, ঠিক আছে। তাহলে অভিকেন্দ্র বল এফ সি মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই ছোট হাতের আর এখানে, তো এফ জি মানে জি ক্যাপিটাল এম মানে সূর্যের ভর, ওই গ্রহের ভর বাই আর। তাহলে এখান থেকে কি লিখে দেবে? ভি স্কোয়ার সমান জি এম বাই আর, ভি সমান জি এম বাই আর তার রুট, ঠিক আছে, তার রুট। অতএব টি সমান টয়েস পাই আর সমান তো ভিটি, এটাই তো হয়। তাহলে টি সমান টয়েস পাই আর বাই ভি, ওকে। তাহলে এখান থেকে টি সমান 2 পাই আর, ভি মানে এটা বসিয়ে দাও রুট জি এম বাই আর, মানে 2 পাই আর কিউব। আচ্ছা, এটা এক কাজ করে আমরা স্কোয়ার করে দিই, নাহলে ভুলে যেতে পারে। তাহলে এখান থেকে টি স্কোয়ার সমান হবে, দেখো 4 পাই স্কোয়ার আর স্কোয়ার বাই, আচ্ছা এখানে উপরে আর নিচে জিএম, তাহলে 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। তাহলে এখান থেকে টি স্কোয়ার সমান কে আর কিউব, তাহলে এখান থেকে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, ঠিক আছে। টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটাই দেখাতে বলেছে, এটা তো উপরে যে লেখা ছিল, ঠিক আছে, ওইটা দেখাতে হবে। এমন কিছু কঠিন নেই, বহুবার কোশ্চেনটা এসেছে, পড়তে পড়তে তোমাদের এত মুখস্থ হয়ে যাবে, দেখবে পরীক্ষা হলে কোনো মানে আটকাবেই না কোনো জায়গাতে। পরের কোশ্চেনটা, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। আমি কিন্তু আর ক্যালকুলেশনে যাচ্ছি না, তোমরা জানো সেই ফর্মুলাগুলো একবার রিকল করাচ্ছি। জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তাহলে কেন্দ্রে কি হয়? পৃথিবী কেন্দ্রে মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে পৃথিবী, আমি ছোট করে পৃথিবীটা এখানে আঁকছি, ধরো এইখান থেকে এটা হচ্ছে পৃথিবী এবং এই ব্যাসার্ধ আর। তো কেন্দ্রে যাওয়া মানে কি? আমি পৃষ্ঠ থেকে এই বিন্দু থেকে যখন ও বিন্দুতে পৌঁছাবো, মানে আর এর এই হাইটটা অর্থাৎ গভীরতাটা কিন্তু এইচ সমান আর, তাহলে জি প্রাইমটা 0, ঠিক আছে, এটা জানা আছে। আচ্ছা, যত আমি এখান থেকে মানে এই ভিতরের অংশে যত আমি যাবো, সেন্টারে গেলে কিন্তু দেখো জি প্রাইমটা 0 মানে অভিকর্ষ ত্বরণ 0। যত আমি এই উপর দিকে উঠতে থাকবো, পরিধির দিকে যত বেরিয়ে আসতে থাকবো, তত কি হয়? জি প্রাইম সমান দেখো হয়, তো দেখো এইখানটা বসিয়েছিলাম জি এম প্রাইম মানে হচ্ছে 4/3 পাই, এখানে এই যে এক্স ব্যাসার্ধ, ধরো এটাকে এক্স বা আর মাইনাস এইচ যাই বলি না কেন, তাহলে 4/3 পাই এক্স কিউব রো এম বাই এটা হচ্ছে এক্স স্কোয়ার। তার মানে এটা দেখো এসেছিল এক্স বা ছোট হাতে আরও লিখতে পারি, আমরা ওখানে আর লিখে দিয়েছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 পাই বাই 3, ঠিক আছে, রো এম এক্স কিউব জি ক্যাপিটাল জি এত কিছু, আচ্ছা রো এক্স। দেখো মোট কথা আমি এটা বলতে চাইছি, এফ মানে হচ্ছে এম জি প্রাইম, মানে এখানে এমটা কেটে যাবে, তারপর এমটা এই দিকটা যখন লিখছি
এমটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে জি প্রাইমের মান ফাইনালি কি দাঁড়াচ্ছে, এই সার্টেন একটা মানটা এটা কে ধরো না, কে ইন্টু এক্স, জি প্রাইম প্রপোর্শনাল টু এক্স বা আর যাই লিখে রাখো না, ছোট হাতের আর। আচ্ছা, আর দিয়ে ডিনোট করছি এক্স এর জায়গায়। আর ফাইনালি যখন উপরে চলে যাচ্ছে, এই পৃথিবী পৃষ্ঠ উপরে যখন উঠে যাচ্ছে, তখন কিন্তু জি সমান, তখন 3 নম্বর হচ্ছে, যখন আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, তখন কিন্তু জি সমান জি এম বাই আর স্কোয়ার, মানে মোট কথা জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। এতগুলো তথ্য আমি পুনরায় লিপিবদ্ধ করলাম, অনেকক্ষণ টাইম লাগলো, বোরিং লাগবে শুনতে, তোমরা এখানে একটু স্কিপ করে দেবে যদি ভালো না লাগে, কারণটা হচ্ছে এগুলো জানো তোমরা, ঠিক আছে। তো সেক্ষেত্রে গ্রাফটা আসবে এইভাবে, দেখো এটা হচ্ছে পৃথিবী, ধরো এটা হচ্ছে পৃথিবীর সেন্টারটা, আমি একবার পৃথিবীটাকে এঁকে দিই, ঠিকঠাক গোল হলো কি আদৌ, হয়নি যদিও, ঠিক আছে, মোটামুটি গোল ধরে নাও। তো এইখান থেকে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মানে এটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে, ক্যাপিটাল আর। এইখান থেকে এতটা হচ্ছে ব্যাসার্ধ, ও থেকে এ বিন্দু, মানে আর এতটা হচ্ছে আর। তো সেক্ষেত্রে কি দেখেছি, যখন ভিতরে ছিল একদম সেন্টারে হচ্ছে 0, তাহলে এই পয়েন্টে স্টার্ট হবে। তারপর দেখেছি প্রপোর্শনাল টু আর মানে কি সরলরৈখিক, তাহলে যত এই বরাবর যাবে, ধরো এই বরাবর, তো তত এইভাবে বাড়ছে, ঠিক আছে, এই মানটা পর্যন্ত, এইখান পর্যন্ত, মানে এইটা সোজাসুজি ব্যাসার্ধ বরাবর মানটা এতটা। তারপর কি হচ্ছে, আবার প্রপোর্শনাল টু যত বাইরে চলে যাচ্ছে, প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, মানে পয়েন্টটা যত এখান থেকে এই পয়েন্টের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ এটা ধরো এই বিন্দুর বাইরে যখন ওইদিকে চলে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, তো এটা আর লেখা আছে, তাই তো, আর তত এইভাবে ডাইরেক্ট এইভাবে কমে কমে যাচ্ছে, অর্থাৎ এখানটা লিখবে প্রপোর্শনাল টু আর, জি প্রপোর্শনাল টু আর, ওকে। এখানটা মূল বিন্দু মানে জি সমান 0, আর এখানটা লিখবে জি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার। এত তথ্য বলার দরকারই ছিল না, তোমরা জানো এগুলো, তবু যদি কারো বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি এত কিছু ডিটেলসে বললাম, অনেকগুলো পেপার হয়ে যাওয়ার পরেও, ঠিক আছে। তোমরা এটাকে পৃথিবী ধরে নাও, দিয়ে এই গ্রাফটি জাস্ট এঁকে দেবে, এই যে পৃথিবীটা ধরে নিয়ে এটা গ্রাফটা জাস্ট আঁকবে, ওকে। নেক্সট, পরের কোশ্চেন এসো। পরের কোশ্চেনটা ওই যে বললাম একদম ফার্স্ট কোশ্চেনটা, এই পেজের যে একদম ফার্স্ট কোশ্চেন ওইটার মতোই দেখো, কোশ্চেন দেখো 6 অথবা ওটা একদম ফার্স্ট কোশ্চেনটার মতো, বুঝলে। কোন এম ভরের বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় তুললে দেখাও যে স্থিতিশক্তি পরিবর্তন হবে হাফ mgr, ওকে। দেখো এ বিন্দুতে মানে পৃথিবী পৃষ্ঠের উপরে স্থিতিশক্তির রাশিমালা কি হয়, পৃথিবী পৃষ্ঠের উপর, তখন আমরা লিখতে পারি এ বিন্দুতে ধরো, তো রাশিমালা কি হয় ডব্লিউ এ, মানে স্থিতিশক্তিটাকে ডিনোট করছি জাস্ট ই এ বলেই, বা ডব্লিউ এ, ঠিক আছে, সেটা হচ্ছে মাইনাস জি এম ছোট হাতের এম বাই আর। আর বি তে, যেখানে বি মানে হচ্ছে এখান থেকে এটা হাইটটা হচ্ছে এইচ মানে হচ্ছে আবার পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় বলেছে, তাহলে বি তে মানে এইচ সমান আর বসিয়ে দাও, তখন ডব্লিউ বি সমান কত হবে, এই আর এর জায়গায় এইচ লিখবো, মাইনাস জি এম এম বাই এইচ, মানে হচ্ছে আর প্লাস এইচ হবে এটা, এই উচ্চতাটা, তাহলে মাইনাস জি এম এম বাই 2r, এইচ এর জায়গায় আর বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে স্থিতিশক্তি পরিবর্তন ডেল ডব্লু বা ডেল ইউ লিখতে পারো, এইটা মানে ডব্লু বি মাইনাস ডব্লু এ, মনে রাখবে যত হাইটে উপরে উঠবে তত কিন্তু এখানে স্থিতিশক্তিটা বাড়ছে, ওকে। তো সেটা হচ্ছে দেখো ডব্লিউ বি মানে মাইনাস জি এম এম বাই 2r মাইনাস অফ, এটা হচ্ছে মাইনাস জি এম এম বাই আর, মাইনাস জি এম এম বাই আর, একদম ফার্স্ট কোশ্চেনটার মতো, বলে কঠিন কিছু নয়, জি এম এম বাই আর কমন নিচ্ছি, মাইনাস মাইনাস প্লাস, এখানে 1 কমন পাবো, এখান থেকে মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে এটা হবে জি এম এম বাই আর ইন্টু হাফ। আচ্ছা কাজ করে, জি এম মানে জি আর স্কোয়ার বসিয়ে দাও, ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার মানে হচ্ছে জি, তো তাহলে জি আর স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল জি এম, এটা বসিয়ে দাও। তাহলে কাজ করি, এখান থেকে জি আর স্কোয়ার এম বাই ক্যাপিটাল আর ইন্টু হাফ, কাটাকুটি করে একটা আর কেটে যাচ্ছে, হাফ অফ এম জি ক্যাপিটাল আর, এটাই দেখাতে বলেছে, ঠিক আছে। দেখা হচ্ছে এর মানে এখান থেকে এটা যতটা ব্যাসার্ধ তার সমান ব্যাসার্ধে এইখানে উঠলে তার যে স্থিতিশক্তি পরিবর্তনটা হবে সেটা হচ্ছে হাফ mgr। খুব সোজা কোশ্চেন। পরের কোশ্চেন এসো, প্রবাহী সংক্রান্ত স্টোকসের সূত্র, ধরো এটা একটা অসীম দৈর্ঘ্যের একটা কোনো তরল বা প্রবাহী মাধ্যম, ঠিক আছে, তরল হোক বা, ওকে, এটার মধ্যে লিকুইড আছে, ঠিক আছে, এটার মধ্যে লিকুইড আছে, আসলে এটা সূচলক টাইপ থাকে বলছে, এখানে একটা স্টপ কক লাগানো থাকে, বলগুলো যেগুলো মানে যখন সান্দ্রতার যে পরীক্ষাটা করা হয় স্টোকসের সূত্র, সেটা এখানে ওই বলগুলোকে বার করার জন্য। তো একটা ধরো কোনো ধাতব বল বা কিছু একটা আর ব্যাসার্ধে, ছোট হাতে আর ব্যাসার্ধে, সে ধরো ভি প্রান্তীয় বেগে, ভিটি লিখছি, ভি প্রান্তীয় বেগে সে পড়ছে, ওকে। তো সেক্ষেত্রে তার উপর যে সেদিকে মানে সে যেদিকে পড়বে তার উল্টো দিকে একটা সান্দ্র বল, আমি এটাকে নাম নিচ্ছি এফ সান্দ্র, মানে ভিসকোসিটি এফ ভি বলে নাম দিচ্ছি, ঠিক আছে। তো একটা কাজ করে, এবং সেই সময় তার যে সান্দ্র বলটা কাজ করে এফ সমান 6 পাই ইটা আর ভি, বা টার্মিনাল ভেলোসিটি, এটা ভিটিও লিখতে পারো, আমাদের বোঝার সুবিধাতে ভি লিখলাম। অর্থাৎ এটা হচ্ছে স্টোকসের সূত্র, কোনো একটা সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে বা সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে অসীম দৈর্ঘ্যের, ঠিক আছে, কোনো একটা বস্তু যার ব্যাসার্ধ আর, সে যদি ভি প্রান্তীয় বেগে পড়তে থাকে, যার সান্দ্রতাঙ্ক অর্থাৎ এই যে মাধ্যমটা বা লিকুইডটা
বা ফ্লুইডটাই ভাবো, তার যে সান্দ্রতাঙ্ক যদি হয় এটা, তার উপর যে ফোর্স কাজ করবে মানে সান্দ্র বল, সেই সান্দ্র বলের রাশিমালাটা হচ্ছে এটা। ঠিক আছে, সান্দ্র বল এটা হচ্ছে F সমান 6 পাই ইটা আর ভি। বোঝা গেল? এটাই বলেছে। নেক্সট কি কোশ্চেনটা দিয়েছে, প্রান্তীয় বেগের রাশিমালাটি নির্ণয় করো। তাহলে কাজ করে আমি এটাকে শর্টকাটে সমাধান করছি, তোমাদেরকে জাস্ট ফোর্স গুলো একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে নামছে নিচের দিকে এমজি ফোর্স, ঠিক আছে, এমজি মানে ডব্লু, সে যেহেতু নিচের দিকে নামছে, বেগটা নিচের দিকে হলে মনে রাখবে সান্দ্র বল অল টাইম উপর দিকে কাজ করে, এফ ভিটা উপর দিকে। আরেকটা বল কাজ করছে সেটা হচ্ছে প্লাবতা বল, আরেকটা কি কাজ করছে বলো, ইউটা হচ্ছে প্লাবতা। ঠিক আছে, এতগুলো বল কাজ করছে, সাম্যাবস্থায় কি হচ্ছে, নিচের ওজনটা আর উপরে বল দুটো সমান হয়ে যাচ্ছে, সে শুধুমাত্র গতি শক্তির জন্য বা গতি জাড্য বলতে পারো, গতি জাড্যের জন্য সে নিচের দিকে পড়তে থাকে, মানে সে তো জাস্ট উপর থেকে পড়ছিল, এখন নিচের ওজনটা উপরে সান্দ্র বল প্লাবতা বল সমান হয়ে যাওয়ার জন্য যে কোনো বস্তুকে লিকুইডের মধ্যে বা ফ্লুইডের মধ্যে ডোবালে, ফ্লুইড মানে হচ্ছে গ্যাস প্লাস লিকুইড, ঠিক আছে, তো সেক্ষেত্রে বা প্রবাহী আর কি, তো সেক্ষেত্রে সবসময় উপর দিকে একটা প্লাবতা বল কাজ করবে, আর সান্দ্র বল সবসময় তার গতির বিরুদ্ধে কাজ করবে। এটা মনে রাখবে, যেমন বলেছিলাম তোমাদেরকে উদাহরণ, যে তোমরা যখন বাইক চালাও বা সাইকেল চালাও, তোমাদের পিছন দিকে দেখবে হাওয়াটা বাধাটা একটা অনুভব করো, অর্থাৎ বাতাসের বাধাটা, তো সেটা হচ্ছে সান্দ্র বল, বাতাসের সান্দ্র বল। ওকে, তো সেক্ষেত্রে দেখো আমি একবারে লিখে দিচ্ছি সাম্যাবস্থায়, এত আমি তথ্য লিখলাম না, বহুবার কোশ্চেনটা করানো হয়েছে, জাস্ট মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা দেখাচ্ছি, যে সাম্যাবস্থায় ইউ প্লাস সান্দ্র বল ইকুয়াল টু ওজন। তাহলে এখান থেকে দেখো ইউ মানে হচ্ছে প্লাবতা বল, প্লাবতা বলের মানে কি, যতটা লিকুইডের মধ্যে সে দ্রবীভূত আছে এবং তার জন্য যে যতটা তরলটাকে অপসারিত করছে, সেটা কতটা করবে, তার যতটা আয়তন ডুবে গেছে পুরো আয়তনটাই ডুবছে, মানে 4/3 পাই আর কিউব এটা ডুবছে। ওকে, তো এইখানে দেখো এর যা এই যে মাধ্যমটা, এর মানে এর আমি ঘনত্ব ধরে নিচ্ছি সিগমা, আর এর যে ঘনত্ব, বস্তুটা ঘনত্ব ধরে নিচ্ছি রো। এগুলো কিন্তু আমি ভাষায় লিখছি না, সব জাস্ট ওখানে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে রো, মানে হয়ে গেল ভর ইন্টু জি, তার মানে হয়ে গেল এখানে প্লাবতা বল, যতটা তার মানে যতটা জল অপসারিত করছে তার যে আয়তন। ঠিক আছে, আচ্ছা এখানে রো নাই সিগমা হবে, কারণ তরলের আয়তনের কথাটা বলছি, তো তরলটা ঘনত্ব আমি সিগমা ধরে নিচ্ছি, প্লাস এফ ডব্লিউ, এফ ভি মানে হচ্ছে 6 পাই ইটা আর ভি, ভি বলেও লিখতে পারো, ভি টু লিখতে পারো, টি মানে টার্মিনাল ভেলোসিটি, ডব্লিউ মানে এমজি, এমজি মানে হচ্ছে তার ওজন, এম মানে হচ্ছে তার ভর, 4/3 পাই আর কিউব আয়তন হলো ইন্টু ঘনত্ব ইন্টু জি, তাহলে এম ইন্টু জি হয়ে গেল। ওকে, এটাকে ক্যালকুলেট করে ফেলো। তো এখান থেকে 6 পাই ইটা আর ভি সমান 4/3 পাই কমন নিচ্ছি, আর কিউব কমন নিচ্ছি, রো মাইনাস সিগমা করে নিচ্ছি ইন্টু জি, কাটাকুটি করে নাও। ভি সমান দেখো আমরা পাচ্ছি, একটা আর কাটছে এখানে, আটটা কেটে শুধু আর থাকছে, এক কাজ করে আমরা এইভাবে কাটি, 2 আর 9, এটা বহুবার করেছে মুখস্থ হয়ে যাবে, 2 আর 9 রো মাইনাস সিগমা, ঠিক আছে, আর স্কোয়ার জি, আর কিছু আছে নাকি, বাই ইটা, এটা হচ্ছে সান্দ্রতা যে টার্মিনাল ভেলোসিটি তার যে রাশিমালা। ওকে, ভি প্রপোর্শনাল দেখো আর স্কোয়ার। আর একটা তথ্য দিয়েছে যে বেগের রাশিমালাটি নির্ণয় করো। আচ্ছা, একটি ক্ষুদ্র গোলক স্থির অবস্থা থেকে সান্দ্র তরলে ফেলা হলে দেখাও যে সময়ের মধ্যে যে লেখচিত্রটি অঙ্কন করো, ও বেগ ও সময়ের মধ্যে লেখচিত্র অঙ্কন করো, স্থানীয় প্রান্তীয় বেগের রাশিমালাটি নির্ণয় করো। এইখানটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এইখানে আঁকা হয়ে যাবে। তো কিছুই নয়, প্রথমে সে যখন পড়ছে জি ত্বরণটা থাকে, ঠিক আছে, সে যখন পড়ে, তো সেক্ষেত্রে জি থাকার জন্য সে কিন্তু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে পড়বে না, সে হু করে বাড়বে, মানে এসটি যে লেখচিত্র হয়, ভিটি যে লেখচিত্র, এখানে ত্বরণ নিয়ে পড়ছে, তো ত্বরণ থাকা মানে তার বেগটা কন্টিনিউ বেড়ে বেড়ে যাচ্ছে এই জিনিসটা, তারপর আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে আস্তে আস্তে এইভাবে স্মুথ করে নিচ্ছে। তো এই যে এটাকে আমি যদি এই যে এই দিকটা যে দেখতে পাচ্ছ, এইখানটা হচ্ছে তার ফিক্সড হয়ে গেছে, আর বাড়েনি বা কমেনি, তাহলে এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এবার গ্রাফটা দেখাবে, বহুবার করেছো, ঠিক আছে। পরে কোশ্চেন এসো, 7-এর বি হয়ে গেল, তার মানে 7-এর অথবা পয়সনের অনুপাত কি। তো কি হয় যে কোনো বস্তুকে ধরো, এই একটা বস্তু, এটাকে আমি যখন ফোর্স দিয়ে এইভাবে টানবো, সে তখন মোটামুটি কিছুটা সরু হয়ে যায় কিন্তু দৈর্ঘ্যটা বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আমার এখানে আঁকাটা একটু ভুল হলো, দাঁড়া আমি এখানে ঠিক করে, ধরো এই বস্তুটা এতটা মানে লম্বা ছিল, ওকে, এই বরাবর বা এই বরাবর দুদিকে ফোর্স দিয়ে টানছি, ওকে, তো সে লম্বা হয়ে যায়, যেমন দৈর্ঘ্যটা বেড়ে যায়, কিন্তু তার অ্যাকচুয়াল যে আয়তনটা সেটা কিন্তু একই থাকে, যেহেতু আমি তারটাকে কেটে বাদ বা নতুন করে জয়েন করছি না, তাই এখানে আয়তনটা একই আছে, সেক্ষেত্রে দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে কিন্তু সে অ্যাকচুয়ালি সরু হয়ে যাচ্ছে। দেখো এই জায়গাটা সরু হয়ে গেছে না, এখানে যা ব্যাস ছিল ব্যাসের তুলনায় ছোট হয়ে গেছে, যতটা ব্যাস পরিবর্তন হলো, মানে এই বরাবর যে বিকৃতি, এই বরাবর সেটাকে বলে অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি। আর এই বরাবর যে সরু হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালটার সাপেক্ষে অ্যাকচুয়ালি যে কতটা কমলো, সেটা হচ্ছে অনুপ্রস্থ বলা হয়, বা আরেকটা বলা হয় পার্শ্বীয় বিকৃতি, ঠিক আছে, পার্শ্বীয় বিকৃতি। এই যে দুটো অনুপাত, সেটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই কথাটা সবার মধ্যে লাগিয়ে দেবে, ঠিক আছে, স্থিতিস্থাপক
সীমার মধ্যে দেখো সিগমা মানে হচ্ছে পার্শ্বীয় বিকৃতি ডিভাইডেড বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, এই জিনিসটা বলবে, পার্শ্ব বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে পয়জন অনুপাত। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তু পার্শ্ব বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হয় পয়জনের অনুপাত। নেক্সট কি কোশ্চেন দিয়েছে, দেখাও যে প্রসারিত তারে প্রতি একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। 7 বি অথবা বি। তো ধরো এই একটা তার ঝুলছে, ঠিক আছে, এখান থেকে তার যে লেংথটা এটা হচ্ছে এল, তারপর তাকে যখন ভার ঝোলানো হচ্ছে এই জায়গাটা, সে ধরো মানে দৈর্ঘ্য বেড়ে গেছে। ধরো আমি বলছি এখান থেকে দৈর্ঘ্যটা দেখাচ্ছি, তো অ্যাকচুয়ালি এইখানে সে ভারটা চলে এসছে, এই যে রাশিমালা এই জায়গাটা এটা হচ্ছে এল, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে এল, আর এখান থেকে এটা হচ্ছে ছোট হাতের এল বেড়ে গেছে। ওকে, তো সেক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি এফ বাই আলফা বাই এল বাই ক্যাপিটাল এল, এটা জানো। তো পীড়ন মানে তাহলে এখান থেকে লিখছি দেখো এফ ইন্টু এল বাই আলফা ছোট হাতের এল। তাহলে এখান থেকে এফটা বার করে নিই, ওয়াই আলফা ছোট হাতের এল বাই বড় হাতের এল, এলটা হচ্ছে ক্যাপিটাল, এলটা হচ্ছে অ্যাকচুয়াল দৈর্ঘ্য। তো আমি ভাবতে পারি এইভাবে যে পুরোটা একবারে তারটাকে টেনে এতটা একবারে বাড়াইনি, আমি ছোট্ট ছোট্ট করে বাড়াচ্ছি, মানে একটু টানলাম আবার একটু টানলাম আবার একটু টানলাম দিয়ে পুরোটা বাড়িয়েছি। তো সেই একটু যে টানাটা সেটাকে ধরে নিচ্ছি ডিএল। ঠিক আছে, একটু একটু টানতে টানতে ফাইনালি এই এখান থেকে মানে এই জিরো অবস্থা থেকে এল অবস্থা পর্যন্ত টানতে যে কৃতকার্য। তো তাহলে ডিএল দৈর্ঘ্য মানে হচ্ছে ক্ষুদ্র, এটা ক্ষুদ্র দৈর্ঘ্য বাড়াতে কৃতকার্য, এটাকে আমরা হিসাব করে নিচ্ছি ডিডব্লিউ সমান হচ্ছে এফ ডিএল। ফোর্স ইন্টু সরণ, এটা ফোর্স ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি বা সরণ, এটাই তো কৃতকার্য হয়। তাহলে এফ এর মানটা এখান থেকে বসে দাও, ওয়াই আলফা এল বাই ক্যাপিটাল এল ডিএল। ঠিক আছে, ডিএল। আচ্ছা, তাহলে এখান থেকে টোটাল এল দৈর্ঘ্য বাড়াতে এখানে এইভাবে লিখবে, মোট এল দৈর্ঘ্য বৃদ্ধিতে, তারপর আমরা ভাবতে পারি একটু একটু করে টানতে টানতে পুরো দৈর্ঘ্যটা বাড়ানো হয়েছে। এল দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃতকার্য। দেখো এখান থেকে আমরা কি লিখবো, ডি ডব্লিউটাকে এরপর ডব্লিউ লিখে দিচ্ছি। ডব্লিউটাকে ইন্টিগ্রেশন করবো কিভাবে, ডি ডব্লিউকে ইন্টিগ্রেশন করবো, তাহলে কতটা করবো, 0 থেকে এল পর্যন্ত, 0 টু ছোট হাতের এল। আচ্ছা, এই ডি ডব্লিউ মানে হচ্ছে ওয়াই আলফা বাই ক্যাপিটাল এল এল ডিএল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়াই আলফা বাই ক্যাপিটাল এল 0 টু এল এল ডিএল, মানে হচ্ছে ওয়াই আলফা বাই ক্যাপিটাল এল এল স্কোয়ার বাই 2। আচ্ছা, অতএব একক আয়তনে এইটাই স্থিতিস্থাপক শক্তি সেই হিসাবে স্টোর হয়ে থাকবে। তাহলে একক আয়তনে সঞ্চিত স্থিতিশক্তি অনেকবার কিন্তু করেছে এইগুলো, তোমাদের আশা করছি ভালো প্রিপারেশন হয়ে গেছে, তবু আমি ডিটেলসই করে যাচ্ছি। আচ্ছা, এইগুলোকে এখানটা দাগ দিয়ে দিই। স্থিতিশক্তি মানে হচ্ছে ডব্লিউ বাই ভি মানে হচ্ছে একক আয়তন, মানে ভাগ করে দেওয়ার পর একক আয়তন। তাহলে এটা হবে দেখো ওয়াই আলফা বাই এল এল স্কোয়ার বাই 2, ভি মানে হচ্ছে 1 বাই আলফা ইন্টু ক্যাপিটাল এল, মানে এই যে তারটা প্রস্থচ্ছেদ ইন্টু তার দৈর্ঘ্য গুণ করা হয় তার আয়তন। এখান থেকে কিছু কাটাকুটি আমাদেরকে করতে হবে, আলফা কেটে দাও, ঠিক আছে, হাফ করে রাখছি এল ইন্টু, আচ্ছা এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার বা এখান থেকে ওয়াই এর মান বসাবো। দেখো ওয়াই মানে হচ্ছে এটা, বুঝলে, এফ এল বাই আলফা এল। তাহলে আমি বসাবো, এক কাজ করি, ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি এই জায়গাটা থেকে। ঠিক আছে, এফ ক্যাপিটাল এল বাই আলফা ছোট হাতের এল। ওকে, তো এখানে আবার কাটাকুটি, হাফ ইন্টু এফ বাই আলফা ইন্টু এল বাই ক্যাপিটাল এল। আশা করি তোমরা পেয়ে গেছো অ্যান্সার। এফ বাই আলফা, এই এল বাই এল কাটাকুটি করলে ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটাই হচ্ছে দেখো হাফ পীড়ন, এটা হচ্ছে পীড়ন। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে বিকৃতি। কোথায় উত্তর লিখবে, এখানে লিখে দেবে অ্যান্সারটা মিলিয়ে হাফ ইন্টু পীড়ন। ঠিক আছে, পীড়ন ইন্টু বিকৃতি। আমি খুব ছোট করে লিখলাম, দেখা যাবে কিনা কে জানে, তো যাই হোক ছোট করে লিখতে হলো, আর জায়গা ছিল না। ওকে, পরের কোশ্চেন, দেখাও যে কার্ণ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক ই সমান টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু, যেখানে টি ওয়ান হলো উৎসের উষ্ণতা, টি টু হলো হিমায়কের উষ্ণতা। ওকে, ধরো তোমরা একটা রেফ্রিজারেটরের কথা জানো তো, এটা ধরো একটা রেফ্রিজারেটর। ঠিক আছে, এটা একটা রেফ্রিজারেটর, এখানে একটা হাতল বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হাতল, মানে রেফ্রিজারেটর ট্রেনে খুলতে হবে, তো কোনো একটা 5 স্টার কি বলা হয়, 5 স্টার হলে নাকি এফিসিয়েন্সি কম হবে, মানে ইলেকট্রিক বিলটা কম পড়ে, ঘরের ডিম পড়ে, আমার মনে হয় না। তবু 5 স্টার ক্ষেত্রে অবশ্যই দামটা যখন বেশি নিচ্ছে, ভিতরে কোয়ালিটিফুল জিনিসপত্র দেয় বলে অবশ্যই একটু কমে। এখন ঘটনা হচ্ছে এটার যে টেম্পারেচার, ভিতরের যে টেম্পারেচার সেটা হচ্ছে দেখো T2 বলেছে সম্ভবত, আমি আবার চেক করে নিই তবু। হ্যাঁ, হিমায়কের উষ্ণতা। আর এ কি করবে, ভিতরে এর পিছনে দেখবে আমাদের যে রেফ্রিজারেটর, তার পিছনে দেখবে এরকম করে সাপের মতো আঁকা বাঁকা করে দেখবে পাইপ আছে, গ্যাস পাইপ, সেটা কি করে
জাস্ট ওই মোটর নিচে একটা মোটর সিস্টেম করা থাকে না, এই জায়গাটা একটা মোটর সিস্টেম করা থাকে, ঠিক আছে। এই মোটরটা কি করে, ওই গ্যাস পাইপটার সাথে গ্যাস চালনা করে, ঠিক আছে। তো গ্যাস চালনা করার পর ওখানে ভিতরে সে প্রসারিত হয়ে যায়, গ্যাসটা ভিতরে প্রসারিত হতে হতে সেখানকার টেম্পারেচারটা কালেক্ট করে দিয়ে আবার ট্রেনে গ্যাসটাকে আবার সংকুচিত করে বাইরে নিয়ে আসে, সেখানে গিয়ে টেম্পারেচারটাকে ছেড়ে দেয়। এইভাবে কি হয়, অর্থাৎ সারাউন্ডিং যে টেম্পারেচার সেটা হচ্ছে T1, বোঝা গেল। সারাউন্ডিং টেম্পারেচার এটা হচ্ছে পরিবেশ। তো সেখানে অবশ্যই মনে রাখবে পরিবেশের উষ্ণতা গ্রীষ্মকালেই তো আমি এইভাবে লিখছি একটু, গ্রীষ্মকাল ধরো, তার মানে T1 অবশ্যই গ্রেটার দেন T2। ব্যাপারটা বলছো যে গ্রীষ্মকালে তো আমাদের রেফ্রিজারেটর বেশি চালাতে হয় ভিতর খাবার দাবার বেশি ভালো রাখার জন্য এবং ঠান্ডা রাখার জন্য। তো সেক্ষেত্রে এই ঠান্ডা জায়গা থেকে সে কিন্তু হিটকে কালেক্ট করছে, হিটকে টেনে বার করে নেয়, যে গ্যাস পাইপ গুলো থাকে পিছন দিকে, সে কিন্তু এই T1 মানে গ্রীষ্মকালেতে বাইরের পরিবেশের সাথে সে কিন্তু হিটটাকে ছেড়ে দিচ্ছে। তার জন্য আমাদেরকে বাইরে থেকে একটা কাজ করতে হয়। বাইরে থেকে কাজ করা মানে হচ্ছে ভিতরে এই যে মোটরটা চালানো হচ্ছে না, ইলেকট্রিক বিল আমাদেরকে খরচ করতে হচ্ছে, মানে ইলেকট্রিক এনার্জি যেটা খরচ করতে হচ্ছে, তার জন্য সে একটা ডব্লু কাজ করছে, তারপর এই কাজগুলো সম্পূর্ণ হয়। আমি এই জিনিসটাকে একটু সিম্পল ডায়াগ্রামের সাহায্যে বোঝাচ্ছি, আরো ভালো করে বুঝতে পারবে তাহলে। যে এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে হিমায়ক, না এটা, হ্যাঁ হিমায়ক, ঠিক আছে। হিমায়ক যার উষ্ণতা হচ্ছে T2, এখান থেকে Q2 পরিমাণ তাপ যাচ্ছে, দেখো মানে আমি হিমায়ক থেকে টেনে তাপটাকে বার করবো, দিয়ে আবার গরম বস্তুতে আমি তাপটাকে ছাড়বো। আর এইখানটা একটা আছে আমাদের কি রেফ্রিজারেটর, আর লিখছি। তার জন্য করতে হবে কি, আমাদেরকে বাইরে থেকে একটা মোটরের সাহায্যে এইখান থেকে আমাদেরকে একটা কাজ করতে হয়। ধরো আমি বললাম ডব্লু পরিমাণ কাজ করলাম, বোঝাতে পেরেছি, ডব্লু পরিমাণ কাজ করলাম। দিয়ে কি করা হয়, এখান থেকে হিটটাকে টেনে আমরা Q1 পরিমাণ তাপ, এই যে তাপীয় আধার যেটাকে আমরা বললাম বাইরের পরিবেশটা, এটা হচ্ছে রেফ্রিজারেটর, আমি হালকা করে লিখছি রেফ্রিজারেটর, বা তোমাদের যে ফ্রিজ গুলো থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে পরিবেশ, বাইরের যে পরিবেশ সেটাকে তাপটা ছাড়তে হয়। রেফ্রিজারেটর মানে ঠান্ডা হতে যাবে, সেখান থেকে আরো আমি তাপটাকে গ্রহণ করবো, মানে যত ঠান্ডা হবে সেখান থেকেও আরো তাপটাকে গ্রহণ করবো। তো এটা হচ্ছে তাপীয় উৎস, মানে পরিবেশটা যেটা, সেখানে আমরা যার টেম্পারেচার আমি ধরে নিচ্ছি ধরো T1, এখানে গিয়ে এই Q1 পরিমাণ তাপটা যাচ্ছে। খেয়াল করো গ্রাফটাকে ভালো করে বোঝো, Q2 ঢুকছে, Q1ও ঢুকছে, Q2 ঢুকছে, W ঢুকছে, দুটো যোগ হয়ে ফাইনালি Q1 এর সাথে বেরিয়ে আসছে, ঠিক আছে। অর্থাৎ W প্লাস Q2 ইকুয়াল টু Q1, আমাদের তাপগতিবিদ্যা প্রথম সূত্র এটাই বলে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা W সমান লিখতে পারি Q1 মাইনাস Q2। আবার তোমরা এটা তো জানো Q সমান MST, Q সমান MST, তার মানে কি Q প্রপোর্শনাল টু T, ওকে। অর্থাৎ Q প্রপোর্শনাল টু T মানে টেম্পারেচার সাথে প্রপোর্শনাল, যে কারণে আমরা T এর জায়গায় মানে Q এর জায়গায় T দিয়ে রিপ্লেস করতে পারবো। আর কার্য ক্রিয়া গুণাঙ্ক যে কোনো দক্ষতা ক্রিয়া গুণাঙ্ক এই জিনিসগুলোকে সহজে বোঝার জন্য তোমরা এইভাবে সহজে মনে রাখবে, তো আউটপুট বাই ইনপুট। ব্যাপারটা কি বোঝালাম, আউটপুট বাই ইনপুট মানে আমি বাইরে থেকে কতটা কাজ করছি সেটা তো আমি দিলাম, আমি খরচা করলাম, আমি ইলেকট্রিক খরচ করলাম, ইলেকট্রিক এনার্জি, তার বিনিময়ে আমি কতটা তাপকে টেনে বার করে নিতে পারছি, মানে রেফ্রিজারেটরটা বা ফ্রিজটা থেকে আরো কতটা ঠান্ডা করতে পারছি। দ্যাট মিনস দিলাম মানে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, শর্টে মনে রাখবে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। একইভাবে কর্মদক্ষতা, এটাও কিন্তু এই আউটপুট বা ইনপুট এই আকারে প্রকাশ করা হয়। তাহলে আউটপুট মানে এইটা Q2 বাই W, আমি সেভাবে একটু লিখছি Q2 বাই W। Q2 W মানে দেখো এই মানটা Q1 মাইনাস Q2, ঠিক আছে। আচ্ছা আগেই বলেছি Q কে T দিয়ে রিপ্লেস করো, তাহলে এখানে লেখো T2 মানে MST2 বাই MST1, এইভাবে যদি আমরা লিখি Q সমান MST ফর্মুলা ধরে, তাহলে Q এর জায়গায় সব T রিপ্লেস হয়ে যাবে T1 মাইনাস T2। এটা ক্রিয়া গুণাঙ্ক বা কি বলা হয়, ওয়ার্ক এফিসিয়েন্সি নাকি এফিসিয়েন্সি বলা হয়, সেখানে ই দিয়ে ডিনোট করা হয়। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা একটু ভাষায় লিখবে, ডায়াগ্রামটা ভালো করে আঁকবে, সেটা কিন্তু মানে ওই যে বললাম একটা ছবি 10টা কথা বলে, তাই ফিজিক্সের ডায়াগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখাতে বলেছিল নাকি T2 বাই, হ্যাঁ ঠিক আছে না। পরের কোশ্চেনটা কি বলছে, উদাহরণের সাহায্যে দেখা হচ্ছে হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক ই এর মান 1-এর সমান, 1-এর বেশি, 1-এর কম হতেও পারে, না হওয়ার কিছু নেই। আমি তাহলে এক কাজ করি, সব মুছে দিই, এই মানটাকে আমরা লিখবো একবার, ঠিক আছে। দেখো ই সমান হচ্ছে T2 বাই T1 মাইনাস T2। এখন যদি ই গ্রেটার দ্যান 1 হয়, ই সমান 1 হয়, ই লেস দ্যান 1 হয়, এত কিছু তথ্য, তো আমি আগে সমানটাকে বার করে নিই, বুঝতে সুবিধা হবে। ই সমান 1, ই গ্রেটার দ্যান 1, ই লেস দ্যান 1। ই সমান 1 মানে কি, এই মানটা 1, অর্থাৎ T2 বাই T1 মাইনাস T2 সমান তো 1, তাহলে এখান থেকে লিখতে পারি T2 ইকুয়ালস T1 মাইনাস T2, এখান থেকে লিখতে পারি 2T2 সমান ধরো T1। তার মানে কি দাঁড়ালো, এমন যদি হয় যে ধরো আমি বললাম T1টা হচ্ছে 600 কেলভিন, সাপোজ আমি উদাহরণে দিই T1টা হচ্ছে 600 কেলভিন বা 600 ডিগ্রি সেলসিয়াস, যা ইচ্ছা ভাবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে 300 কেলভিন, তাহলে 2 × 300
সমান 600, অর্থাৎ দেখো এইখানটা আমি T1টাকে 600 মানে এই জায়গাটা ধরো 600 বললাম, এটা হচ্ছে 300, ঠিক আছে, মানে হাফ হাফ একদম। তাহলে তখন আমরা দেখতে পাচ্ছি এফিসিয়েন্সি 1। আবার দেখো যদি ই গ্রেটার দেন 1 হয় এই জায়গাটা, তাহলে কি দাঁড়াচ্ছে T2 বাই T1 মাইনাস T2 গ্রেটার দেন 1। এখান থেকে T2 গ্রেটার দেন T1 মাইনাস T2, এই পার্টটাকে পুরো এইদিকে নিয়ে চলে এসো। তাহলে এখান থেকে 2T2 গ্রেটার দেন T1। বোঝো ব্যাপারটা, যে এমন যদি মান নিই, ধরো আমি বলছি T1টাকে, সাপোজ আমি বলছি যে এটা হচ্ছে 400, ঠিক আছে, আর আমি এইটাকে বলছি ধরো 300, বা কি বলতে পারি, হ্যাঁ 400 আর 300। তাহলে দেখো 2 ইন্টু 300 করলে কত হচ্ছে, 2 ইন্টু 300 গ্রেটার দেন 400 হচ্ছে না? তো যখন এমন যদি হয় যে তাপীয় আধারের উষ্ণতা ধরো 400 বললাম, আর যেখান থেকে বার করছি 300, তখন কিন্তু এর মানটা গ্রেটার দেন 1। ওকে, নেক্সট আবার যদি হয় ই লেস দেন 1, ই লেস দেন 1 মানে হচ্ছে T2 বাই T1 মাইনাস T2 লেস দেন 1। তার মানে T2 লেস দেন T1 মাইনাস T2, তার মানে 2T2 লেস দেন T1। তাহলে যদি এমন হয়, খেয়াল করে আমরা কি লিখতে পারি, এটাকে ধরো 100 নিচ্ছি, T2 এর মানটা আমি বললাম 2 ইন্টু 100 লেস দেন, দেখো এটাকে বললাম T1 এর মানটা হচ্ছে 300, ঠিক আছে। অর্থাৎ আমি বলছি এই জায়গাটা তখন বললাম যে 300, অর্থাৎ তাপীয় আধার এটা যদি বলি 300, এটা ধরো বললাম 100। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে যে 2T2 2 ইন্টু 100, এই T2টা 2 ইন্টু 100 মানে 200 লেস দেন এটা 300, এটা থেকে কম, তাহলে তখন এর মানটা কম। উদাহরণ বোঝাতে পারলাম যে কখনো কখনো বিভিন্ন রকম উদাহরণ দেবে আর কি, একবার 300 600, একবার হচ্ছে তোমার 300 400, একবার তোমার 100 300, এরকম বিভিন্ন রকম উদাহরণ আমরা দিয়ে বোঝাতে পারি। ওকে, বা তোমরা একই রকম মান নিয়েও বোঝাতে পারবে। ওকে, 8এর কোশ্চেনটা কি বলেছে যে 8 অথবা 1 কিলোমোল একটি গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়ায় সংনমিত করতে 146 কিলোজুল কার্য করতে হয়। এই প্রক্রিয়ায় গ্যাসটির উষ্ণতা 7 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে গ্যাসটি এক পরমাণু, দ্বিপরমাণু নাকি ত্রিপরমাণু নির্ণয় করতে হবে। দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা মনে আছে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্য, তো সেক্ষেত্রে কি দাঁড়ায়, তো সেক্ষেত্রে দাঁড়াচ্ছে দেখো W সমান nRT বাই গামা মাইনাস 1, ঠিক আছে, nR টিটা চেঞ্জ মানে T1 মাইনাস Ti আর কি, Ti মাইনাস T1 বা T1 মাইনাস T2 এটা লিখলাম। তো উষ্ণতা বৃদ্ধিটা 7 ডিগ্রি সেলসিয়াস বলেছে, আমি পাশে লিখে যাই T1 মাইনাস T2 7 ডিগ্রি সেলসিয়াস মানে 7 কেলভিন। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে চেঞ্জটা কেলভিনেও যায়, ডিগ্রি সেলসিয়াসও তাই। এনটা বলেছে 1 কিলো মোল, তার মানে হচ্ছে 1000 মোল, ঠিক আছে, 1000 মোল। আচ্ছা, আর এর মানটা বলেছে আর সমান দেখো কত হয় 8.314 জুলেতে, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ভেরি গুড। আর কি লাগতে পারে, ডব্লুটা দিয়ে দিচ্ছে দেখো, ডব্লু সমান 146 কিলো জুল, মানে 146 ইন্টু 1000 জুল। আর কিছু লাগবে কি? আচ্ছা ঠিক আছে, এখান থেকে বার করার চেষ্টা করছি। গামা মাইনাস 1 সমান এন আর T1 মাইনাস T2 বাই ডব্লু। তাহলে এখান থেকে এন মানে হচ্ছে 1000, আর এর মান হচ্ছে 8.314, টি মানে 7, ডব্লুটা বলেছে 146। তো তাহলে এটা হলো গামা মাইনাস 1 সমান এটা একটু কাটাকাটি করতে হবে ক্যালকুলেশন। ডব্লুটা হচ্ছে 146 ইন্টু 1000, তাহলে এটা কেটে দাও, 1000টা কেটেই দাও। তাহলে 8.314 ইন্টু 7 বাই 146। ওকে, এটা কোনটা করতে হবে, যে গামা মানে আসবে এটা প্লাস 1টা দিয়ে লাস্টে যোগ করে দেবো। এক কাজ করে আমি ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, তোমাদেরকে কিন্তু ক্যালকুলেটর সাহায্য পাবে না, তাই তোমাদেরকে মুখোমুখি করতে হবে এগুলোকে। 8 ইন্টু 7 56, 56 বাই 146 ভাগ এইভাবে করবে 0.398। তো 1 প্লাস 0.398 মানে 1.398, মানে এটাকে প্রায় 1.4 ধরো, অর্থাৎ গামার মান তাহলে কি দাঁড়ালো 1.4। এটা কোন মানে কার ক্ষেত্রে 1.4 মানে হচ্ছে 7/5, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিপরমাণুক গ্যাসের জন্য এই মানটা হয়, তোমরা জানো গামার মান, ঠিক আছে, অতএব গ্যাসটা হচ্ছে দ্বিপরমাণুক। ওকে, নেক্সট পরের কোশ্চেন এসো। পি প্রাথমিক চাপযুক্ত একটি আদর্শ গ্যাসকে রুদ্ধতাপ প্রক্রিয়া এমন ভাবে সংকুচিত করা হলো যাতে গ্যাসের ঘনত্ব n গুণ বেড়ে গেল। তো গ্যাসের অন্তিম চাপ কত হবে? আচ্ছা, রুদ্ধতাপ পদ্ধতিতে বলেছে, ঠিক আছে, তাহলে 8 অথবা বি, 8 অর বি। তো রুদ্ধতাপ পদ্ধতিতে কি হয় গো, রুদ্ধতাপ পদ্ধতিতে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে রুদ্ধতাপ পদ্ধতিতে দেখো পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান তো কনস্ট্যান্ট, তাই না, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তো আমরা এক কাজ করি, রো সমান এম বাই ভি, তাহলে ভি এর মান এম বাই রোটা হচ্ছে ঘনত্ব, এই আকারে বসিয়ে দিই।
তো তাহলে এখান থেকে লিখছি পি ইন্টু এম বাই রো হোল টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কে, কনস্ট্যান্টটাকে কে ধরে নিচ্ছি। তো তাহলে এখান থেকে পি, দেখো এমটা যদি কনস্ট্যান্ট ধরি নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য, তাহলে এখান থেকে লিখবো পি সমান কে ইন্টু রো টু দি পাওয়ার গামা। এটাকে এক কাজ করি, কে ওয়ান ধরে রো টু দি পাওয়ার গামা, মানে মোট কথা আমরা এটা করে নিতে চাইছি, পি প্রপোর্শনাল টু রো টু দি পাওয়ার গামা। ঠিক আছে, রো টু দি পাওয়ার গামা। তাহলে এক কাজ করো, পি টু বাই পি ওয়ান সমান লিখতে পারি রো টু বাই রো ওয়ান হোল টু দি পাওয়ার গামা। এখন বলেছে যে চাপ প্রয়োগ করার ফলে তার যে ঘনত্ব, গ্যাসটার যে ঘনত্ব তাতে এন গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, রো টু সমান এন ইন্টু রো ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এন মানে হচ্ছে রো টু বাই রো ওয়ান। ঠিক আছে, এই মানটা বসিয়ে দাও। তাহলে এটা হবে এন টু দি পাওয়ার গামা। অতএব এখান থেকে লিখছি দেখো পি টু সমান পি ওয়ান ইন্টু এন টু দি পাওয়ার গামা। এখানে পি ওয়ানের জায়গায় মানে শুধু পি বলেছে আর কি, তো বসিয়ে দাও। তাহলে এন টু দি পাওয়ার গামা ইন্টু পি। অতএব পি টু অন্তিম চাপ হবে এন টু দি পাওয়ার গামা ইন্টু পি। ঠিক আছে, এটাই বার করতে বলেছে। ওকে, তারপরে কোশ্চেন এসো, 9 কোশ্চেনটা। একটি গ্যাসীয় মিশ্রণে 16 গ্রাম হিলিয়াম 16 গ্রাম অক্সিজেন আছে, মিশ্রণটি সিপি ও সিবি এর অনুপাত নির্ণয় করা। এই ধরনের কোশ্চেনগুলো ডেঞ্জারাস, আগেই বলেছি কেন, প্রচুর ডাটা লিখতে হবে। পরপর আমরা বার করে যাওয়ার চেষ্টা করছি, সূত্র ধরেই করবে, তাহলে অনেকটা ছোট হবে। 16 গ্রাম হিলিয়াম, তাহলে হিলিয়ামের জন্য আমি সবগুলোকে 1 দিয়ে ডিনোট করছি, 1 পরমাণু তো। আর অক্সিজেন এটাকে আমি সব 2 দিয়ে ডিনোট করবো, এটা 2 পরমাণু, আমাদের বোঝানোর সুবিধার্থে 2 দিয়ে ডিনোট করবো। তো 16 গ্রাম হিলিয়াম মানে N1টাকে আমি লিখছি দেখো 16/4He2 মানে 4 হয়, তার মানে এটা হচ্ছে 4। দেখো N2 সমান হচ্ছে 16 গ্রাম অক্সিজেন বলেছে, তাহলে W/M 16 ডিভাইডেড বাই অক্সিজেনের ভর কত হয় 32, তাহলে এটা হচ্ছে 0.5। দুটো মান বেরিয়ে গেল, এই একটা মান এই একটা মান। ঠিক আছে, আচ্ছা আমাদের ফর্মুলাটা মনে রাখবে, গামা মানে হচ্ছে সিপি বাই সিভি, এটা হচ্ছে N1CP1 প্লাস N2CP2 বাই N1CV1 প্লাস N2CV2, মানে এই 1 গুলো সব হচ্ছে হিলিয়াম, 2 গুলো হচ্ছে সব অক্সিজেন, একটু বুঝে নেবে। আচ্ছা আমরা আরো কিছু বার করে নিই। সিভি ফর্মুলা হয় দেখো আর বাই গামা মাইনাস 1, আর সিপি ফর্মুলা হয় দেখো গামা, এটা কি হয় জানো, গামা আর বাই গামা মাইনাস 1। এই মানগুলো একটু বসাবো। ঠিক আছে, তো এখন হিলিয়াম আর অক্সিজেন 1 পরমাণু গ্যাস, এটা হচ্ছে 2 পরমাণু, তাহলে এটা ক্ষেত্রে দেখো গামা 1 মানে হচ্ছে, এটাকে গামা 1 যদি লিখি, মানে হিলিয়াম পরমাণুর জন্য গামা 1 এর মান কত হবে 1 + 2/f মানে হচ্ছে 3, মানে হচ্ছে 1.67। আচ্ছা এটাকে ওইভাবে লিখবো না, 1 + 3 মানে হচ্ছে 5/3। আর গামা 2 মানে হচ্ছে দেখো এখানে অক্সিজেনের জন্য 1 + 2/5 মানে হচ্ছে 7/5। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখছি CV1 দেখো আর বাই গামা, CV1 আর বাই গামা 1 মাইনাস 1। তো আর বাই গামা 1 মানে হচ্ছে তোমার কত, পেয়েছি 5/3 মাইনাস 1 সমান হচ্ছে 3/2 আর। CV2 মানে হচ্ছে দেখো আমরা এখান থেকে দেখে দেখে একটু কষ্ট করে বসাই, CV2 আর বাই গামা 2 মাইনাস 1, আর বাই গামা 2 মাইনাস 1, তাহলে আর বাই গামা 2 মানে হচ্ছে তোমার কত, এটা 7/5 মাইনাস 1 মানে হচ্ছে 2/5, উপরে হলে 5/2 আর। ঠিক আছে, এই একটা গেল। আর দুটো তথ্য লিখতে হবে, কোথায় লিখি, আমরা এক কাজ করবো, বাঁ দিকে চলে আসবো, এইখানটা একটু লিখে নিচ্ছি। CP1 মানে হচ্ছে আর প্লাস CV1, এটা লিখে নেবে। তাহলে আর প্লাস CV1 মানে হচ্ছে এটা 3/2 আর। ঠিক আছে, 3/2 আর মানে হচ্ছে 5/2 আর, এটা একটা তথ্য পেলাম। আর CP2 এই মানটাকে লিখে নেবে আর প্লাস CV2। আমি একটু লাইন টেনে দিই, দাঁড়াও এখানে লাইন টেনে দিই, তাহলে এটা হবে আর প্লাস CV2 মানে হচ্ছে 5/2 আর। ওকে, তার মানে 7/2 আর। অনেক তথ্য এগুলো লিখতে হবে, এই জন্যই বলেছি এই অঙ্ক, এই টাইপের অঙ্ক এলে চেষ্টা করবে অ্যাভয়েড করা, কারণ ভুল যেন না হয়, প্রচুর ভুল হওয়ার জায়গা আছে। বসাতে থাকো N1 N2, আমি আগে বসিয়ে দিই, N1 মানে হচ্ছে 4 আর এটা 0.5, আগে এইভাবে বসিয়েছিলাম 4, এটা হচ্ছে 0.5, এখানে 4 0.5, মাঝে লাইন টেনে নিলাম। ঠিক আছে, CP1 CV1 খুঁজি, দাঁড়াও, CP1 মানে হচ্ছে তোমার 5/2 আর, CV1 মানে হচ্ছে 3/2 আর, তাহলে এটা হবে 5/2 আর, আর নিচে হবে 3/2 আর। ঠিক তো, হ্যাঁ। আচ্ছা এরপর আমি করছি CP2 CV2 মানে হচ্ছে তোমার এটা 7/2 আর, CV2 মানে হচ্ছে দেখো 5/2 আর, তাহলে এটা হবে 7/2 আর, এটা হবে 5/2 আর। ওরে বাপরে অনেক তথ্য। ঠিক আছে, মাথা চুলকাতে হচ্ছে আমাকে। ঠিক আছে, অসুবিধা নেই, আর গুলো আগে কাটছি। সমান দেখো কাটছি কিভাবে,
2 গুলোকেও কাটবো, 8 গুলোকে কাটবো। এই যে 2 গুলো আছে না, সমস্ত 2 গুলো মনে মনে কাটো, 8 গুলোকে মনে মনে কাটো। তাহলে উপরে পড়ে এলো 20, এখানে 0.5 ইন্টু 7 মানে 3.5, এটা নিচে কাটছি দেখো 4 3 12, এখানে আছে 2.5, আবার কাটছি 20 3 23.5 বা এটা আছে 12 দিয়ে 14.5, আবার 5 দিয়ে এবং দশমিকটা তুলে দাও, 5 4 20, 5 7 35, 47, 5 2 10, 5 9 45, 47/29 যা মান হবে সেটা অ্যান্সার। এটাকে তোমরা একটু ক্যালকুলেট করে নিতে পারবে, এটা কোনো ব্যাপার না। দেখো এই মানটা আসছে 1.62, ঠিক আছে 1.62, পারবে, কোনো অসুবিধা হবে না। অঙ্কটা বহুবার পরীক্ষাতে এসে একই অঙ্ক দিয়েছে দেখছি বারবার, বুঝলে। পরে কোশ্চেন, আচ্ছা এটা উত্তরটা ভুল হয়েছে, 1.58 আছে, উত্তর হবে না এটা। নেক্সট, একটি গ্যাসের অণু DOF মানে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা F হলে দেখা হচ্ছে গ্যাসটির গামা ইকুয়ালস 1 + 2/F, মানে সে প্রমাণটা আবার দিয়েছে। 9 বি, তোমরা কি শুরু করবে যে আভ্যন্তরীণ শক্তি, গ্যাসের গড় আভ্যন্তরীণ শক্তি, এখান থেকে শুরু করতে বলেছি, তারপর আর কিছু বেশি কিছু লিখবে না, ঠিক আছে। গড় আভ্যন্তরীণ শক্তি, এটা গড় আভ্যন্তরীণ শক্তি, এটা ফর্মুলা হয় U = 3/2 NF/RT। অতএব প্রতি স্বাধীনতার মাত্রার সাথে প্রত্যেকটা আর কি, প্রতি স্বাধীনতার মাত্রার সাথে মাত্রার জন্য সংশ্লিষ্ট আভ্যন্তরীণ শক্তি, ঠিক আছে, গড় আভ্যন্তরীণ শক্তি মানটা কত হবে দেখো, তখন U = 3/2টাকে হাফ করে নাও, শুধু হাফ করে নাও, ½ F/RT, ঠিক আছে। এনটাকে 1 করে দিচ্ছি, 1 মোল বলেছি, দিয়ে 1 করে নিচ্ছি। অতএব CV মানটা হয় দেখো DU/DT, ঠিক আছে, এখান থেকে ½ F/R, আর CP মানে হচ্ছে R + CV, মানে হচ্ছে দেখো R + FR/2, মানে 1 + F/2 ইন্টু R, ওকে। তাহলে গামা মানে হচ্ছে দেখো CP/CV, CP মানে কি লিখেছিলাম, CP মানে দাঁড়াও 1 + F/2 ইন্টু R, আর এটা হচ্ছে দেখো CV মানে হচ্ছে ½ FR, ½ অফ FR, ভাগ করতে থাকছে, আরটা কাটিয়ে দাও, আগেই কাটিয়ে দাও, 1 + F/2, ঠিক আছে, ডিভাইডেড বাই F/2, তাহলে 2/F + 1, অতএব গামা ইকুয়ালস 1 + 2/F, ঠিক আছে, গামা ইকুয়ালস 1 + 2/F, মনে থাকবে, ওকে। পরের কোশ্চেন এসো, পরের কোশ্চেন কি দিয়েছে, একটি আদর্শ গ্যাসের চাপের রাশিমালা থেকে গ্যাসের অণুগুলি RMS দ্রুতির মান নির্ণয় করো। তো দেখো P = আমরা কি জানি 1/3 ρc², তাহলে এক কাজ করো, রো মানে হচ্ছে বসিয়ে দাও M/V, 3PV/M = c², PV মানে RT বসিয়ে দাও 3RT/M = c², তাহলে C = √3RT/M, এটাই বলেছে। এটা সহজ, মানে 2 নম্বর কেন দিয়েছে কে জানে। গ্যাসের ঘনত্ব হ্রাসে গ্যাস অণুগুলি RMS বেগের উপর কি প্রভাব পড়বে। আচ্ছা, গ্যাসের ঘনত্ব হ্রাসে উষ্ণতা যদি T যদি একই থাকে, T যখন 1 হয়, তাহলে দেখো এখানে ঘনত্বের কোনো টার্ম রয়েছে কি, যদি এখানে আছে কিন্তু এখানে কি ঘনত্বের টার্ম রয়েছে, আর জানতে চাইছি কোনটা, RMS বেগ, তো C দেখো ঘনত্ব রো মানে ঘনত্ব এর ওপর নির্ভর করে না, ঠিক আছে, নির্ভর করে না, ওকে, ঘনত্বের উপর নির্ভর করে না। পরের কোশ্চেন দেখো, যে স্থানতরঙ্গ বলতে কি বোঝায়, স্থানতরঙ্গের গাণিতিক বিশ্লেষণ করে দেখাও যে পরপর দুটি নিস্পন্দন বিন্দু অথবা পরপর দুটি সুস্পন্দন বিন্দুর মধ্যেকার দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক হয়। দেখো 10এর কোশ্চেনটা, স্থানতরঙ্গ বলতে কি বোঝায়, যে ধরো এই দিক থেকে একই টাইপের একটা তরঙ্গ আসছে আর এই দিক টাইপের আরেকটা তরঙ্গ আসছে, দুটো যখন পরিপাতিত হয় তাদের যে লব্ধি সরণের যে বিস্তার সেটা 0 হয়, মানে এক জায়গায় স্থির থাকে, ঠিক আছে, এটা হচ্ছে স্থানতরঙ্গ, মনে থাকবে। তো ধরে নিচ্ছি এই যে সমীকরণটা y1 = a, ধরে নিচ্ছি দেখো a sin of ωt - kx, আর এই দিকে যে সমীকরণটা y2 এর জন্য যে সরণটা, তার জন্য ধরে নিচ্ছি y2 সমান, দেখো আমি এইভাবে লিখছি y2 = a sin of ωt + kx, ঠিক আছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, দুটোকে যখন স্থানতরঙ্গ মানে লব্ধি হচ্ছে, লব্ধির সূত্রটা আমরা বার করে নিচ্ছি, আমরা কাজগুলো মুছে দেবো, নাহলে লিখতে পারবো না অ্যাকচুয়ালি। তো y = y1 + y2, তো a sin of ωt - kx plus a sin of ωt + kx, তাহলে দেখো এটাকে একটু a sin c plus sin d ফর্মুলায় ফেলে দাও, 2 হাফ সাম মানে 2 × sin, দুটো যোগফল বাই 2, তাহলে ωt হয়ে যাবে দেখো,
ঠিক আছে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, আর একবার cos হাফ ডিফারেন্স এইটা মাইনাস এটা করে নাও, তাহলে হবে kx। ঠিক আছে, এটা আসবে। তো এখান থেকে দেখো লিখছি 2a cos kx ইন্টু সাইন ওমেগা টি। এখান থেকে এই প্লাস মাইনাস kx টা নাই না, তার মানে এটা একটা সমতরঙ্গের সমীকরণ। তাহলে এখান থেকে y লিখলাম, বা এখান থেকে y সমান a প্রাইম, আচ্ছা এই লিখি a সাইন ওমেগা টি। এই যে এর মানটা, এই a মানটা মানে হচ্ছে 2a cos kx, যেখানে যেখানে ম্যাক্সিমাম হবে সুস্পন্দ বিন্দু, মিনিমাম হলে নিস্পন্দ। অতএব a সমান হচ্ছে 2a cos kx। ঠিক আছে, তো সুস্পন্দ বিন্দু যখন আসছে, তার মানে এটা হচ্ছে 2a হবে ম্যাক্সিমাম, মানে cos kx এর মান ম্যাক্সিমাম 1 হয়তো। তাহলে এখান থেকে দেখো বা প্লাস মাইনাস 2a, মানে উপর দিকে যাবে অথবা নিচের দিকটা, প্লাস বোঝাতে উপর দিক, মাইনাস বোঝাতে নিচের দিক। যেমন ধরো এই একটা তারটাকে দুম করে মানে মেরে ফেললে বা বেরিয়ে দিলে এইভাবে কাঁপতে থাকবে না, উপর দিক নিচের দিক, উপর দিক নিচের দিক করে কাঁপবে, সেই জিনিসটা বোঝানো হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে দেখো cos kx সমান হচ্ছে, আমরা লিখতে পারি এইখানে এর জায়গায় প্লাস মাইনাস 2a লিখে দাও, তাহলে প্লাস মাইনাস 1। ওকে, আমি আরেকবার লিখছি দাঁড়াও এটা, তাহলে এখান থেকে 2a সমান প্লাস মাইনাস 2a cos kx। তো cos কতর মান 1 হয়, দ্যাট মিনস এখান থেকে আমি এইখানে লিখছি, এই জায়গা থেকে লিখছি এরপর। ঠিক আছে, এটা তো cos kx সমান প্লাস মাইনাস 1, cos kx ইকুয়াল টু প্লাস মাইনাস 1, বা এখান থেকে cos kx সমান cos n পাই, পায়ের মানে n এর মান 1 হলে পাই মানে -1, n এর মান 2 হলে 2 পাই প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ nটা যুগ্ম অযুগ্ম যাই হোক সেটা অনুযায়ী মান হবে। আচ্ছা এটাকে একটু লাইন টেনে দিই, তাহলে kx সমান n পাই, k মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে, ইন্টু x সমান n পাই। ওকে, তাহলে এখান থেকে x সমান হচ্ছে দেখো ল্যামডা বাই 2, পাইটা কেটে যাচ্ছে দেখো উভয় দিকে। ঠিক আছে, ল্যামডা বাই 2 ইন্টু n ল্যামডা বাই 2। এখন n এর মান অর্থাৎ সুস্পন্দ বিন্দুর জন্য, সুস্পন্দ বিন্দুতে n এর মান 0 বসাও, তাহলে x সমান 0, 1 বসাও ল্যামডা বাই 2, 2 বসাও 2 ল্যামডা বাই 2, 3 বসাও 3 ল্যামডা বাই 2। এইভাবে পরপর যে বিন্দুগুলো আসবে সেগুলো সবই হচ্ছে সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, নিস্পন্দ বিন্দুর জন্য কি হয়, এখান থেকে দেখো নিস্পন্দ বিন্দু আমাদেরকে বলেছে পরপর দুটো সুস্পন্দ আর নিস্পন্দের মধ্যে দূরত্ব, মানে n এর মানটা 0 বসিয়ে যেটা আসবে, এখানে যেমন x এর মান n এর মান 0 বসালে 0 এসছে, 0টা একটা হবে। ঠিক আছে, নিস্পন্দ বিন্দু আর এই সুস্পন্দ বিন্দু, আর একটা দেখবো নিস্পন্দ বিন্দুতে। তো নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে কি হয়, এই a এর মানটা 0, এই যে জায়গাটা a সমান 0 হবে, অর্থাৎ বিস্তারটা শূন্য হয়। ঠিক আছে, তাহলে a সমান 0 মানে হচ্ছে cos kx সমান 0, cos কতর মান 0 হয়, পাই বাই 2, 3 পাই বাই 2 এইগুলো। তাহলে এখান থেকে দেখো cos kx ইকুয়াল টু cos পাই বাই 2, 3 পাই বাই 2 মানে কি অযুগ্ম গুণিতক 2n প্লাস 1 পাই বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে kx সমান 2n প্লাস 1 পাই বাই 2। অতএব লিখতে পারি x মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু x সমান 2n প্লাস 1 পাই বাই 2। এক কাজ করো, পাইটা কেটে দিচ্ছি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, x সমান দেখো 2n প্লাস 1 ল্যামডা বাই 4। ভালো করে দেখো, এই দুইটা নিচে চলে গেলে আর ল্যামডাটা উপরে উঠলে ল্যামডা বাই 4। দেখো n এর মান 0 বসাও, মানে n এর মান স্টার্ট হচ্ছে 0, এখানে যেমন n এর মান 0 বসাইছি, তাহলে nটা 0 বসালে একে একে, আচ্ছা আমরা অত লিখছি না, পরপর বিন্দুগুলো লিখছি। অতএব x এর মান কত পাবো, একে একে 0 বসাও, 1 ল্যামডা বাই 4। ঠিক আছে, 1 বসাও n এর মান, তাহলে 3 ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 2 বসাও 5 ল্যামডা বাই 4। এইভাবে দেখো পরপর নিস্পন্দ বিন্দুগুলো আসবে। তাহলে দেখো পরপর দুটো নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত, নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব আমি এখানে একটু লিখে দিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে ল্যামডা বাই 2 মাইনাস 0, মানে দেখো ল্যামডা বাই 2। আবার পরপর দুটো সুস্পন্দ বিন্দু, এই 3 ল্যামডা বাই 4 আর ল্যামডা বাই 4 কে নাও, তাহলে কত হবে 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা বাই 4, মানে দেখো 2 ল্যামডা বাই 4 মানে ল্যামডা বাই 2। এটাই দেখাতে বলেছি যে পরপর দুটি নিস্পন্দ বিন্দু বা পরপর দুটি সুস্পন্দ বিন্দু। আমি একটু মুছে দিই এই দিকটা, অর্থাৎ যে কোনো দুটো সুস্পন্দ বিন্দু, মানে এটা ধরো একটা তার, ঠিক আছে, এইটাকে যখন দুম করে বেরিয়ে দেওয়া হচ্ছে সে তখন এইভাবে লুপ করে কাঁপছে আর কি। ওকে, এইভাবে ধরো কাঁপছে, এই দিকটা আর নাই। ঠিক আছে, তো এইখানে দেখো এটা একটা সুস্পন্দ বিন্দু, এই যে এই বিন্দুটা এ বিন্দু, তারপরে এই যে বি বিন্দু, এই যে সি বিন্দু, এগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু। আর এই যে এই জায়গাগুলো, এগুলো আমি ছোট হাতের নাম দিচ্ছি, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, এগুলো হচ্ছে নিস্পন্দ বিন্দু, যেখানে বিস্তারটা 0, এখানে কিন্তু বিস্তারটা সর্বোচ্চ বিস্তার নিয়ে কাঁপছে। ঠিক আছে, অর্থাৎ এই তারটা এই পয়েন্টে এইখান পর্যন্ত যাচ্ছে, এই দিক পর্যন্ত যাচ্ছে, মানে এতটা জায়গা নিয়ে কাঁপছে। আর নিস্পন্দ বিন্দুতে এই জায়গাটা স্থির আছে তারটার উপর। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এর মধ্যে ডিস্টেন্স, এইখান থেকে এইটা ডিস্টেন্স ল্যামডা বাই 2, অথবা এইখান থেকে এইটা ডিস্টেন্স ল্যামডা বাই 2, এটাই বলেছে আর কি। ঠিক আছে,
অ্যান্টিনোড মানে সুস্পন্দ বিন্দু, আর নোড মানে হচ্ছে নিস্পন্দ বিন্দু। নেক্সট পরের কোশ্চেনটা এসো। দেখা যে বদ্ধনালে উৎপন্ন উপসুরগুলি মূল স্বরে সরল অযুগ্ম গুণিতক হয়। সবসময় যেটা মনে রাখবে সেটা যে বদ্ধ প্রান্তে অল টাইম নিস্পন্দ বিন্দু তৈরি হবে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকি নাও, ঠিক আছে। আর খোলা প্রান্তে সেটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এই জায়গাটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, ঠিক আছে। এইখানটা সুস্পন্দ, আমি শর্টে একটু লিখে রাখছি। তাহলে এইখানটাতে ম্যাক্সিমাম আকারে কাঁপবে, এইখানটাতে কাঁপবেই না, জিরো। তো লুপটা কিরকম হবে, এটা একটা লুপ। দেখো লুপটা বুঝতে পারছো কিনা, আমি একবার পাশে আরেকটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরো এইভাবে লুপটা তৈরি করছে, ঠিক আছে। তো আমি কি বলেছি, একটা সুস্পন্দ বিন্দু মানে এই জায়গাটা, তাহলে এইখানটা ম্যাক্সিমাম এই আকারে কাঁপবে। তো দেখো এইখান পর্যন্ত কাঁপবে ধরো, আর এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, মানে জিনিসটা হচ্ছে এরকম ভাবে আঁকবো, এই জিনিসটা আঁকে যে অ্যাকচুয়ালি শুধু ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এইখান থেকে এইটুকু, অর্থাৎ এইখানটা বদ্ধনলটা ছিল, তার বদ্ধপ্রান্ত মানে এই জায়গাটা, আর এইখানটা হচ্ছে মুখটা, ঠিক আছে, সুস্পন্দ বিন্দু। তাহলে জিনিসটা এরকম একটা দেখতে লাগছে না, লুপটা খানিকটা, মানে একটা লুপের অর্ধেকটা, দেখো অর্ধেকের কি 4 ভাগে 1 ভাগ, তো যে কারণে এইখান থেকে লুপটা এরকম দেখতে লেগেছে, ক্লিয়ার। তো তাহলে বোঝো এইখান থেকে এদের মধ্যে ডিস্টেন্সটা কি করে বার করছে, এটা ধরো এটা এল ডিস্টেন্স, আর এইখান থেকে এই যে ইয়েটা একটা নিস্পন্দ সুস্পন্দের মধ্যে দূরত্ব কত হয় বলেছি, λ/4, ঠিক আছে। এখান থেকে এই বিন্দুর ডিস্টেন্স, তাহলে এখান থেকে বলতে পারি এল সমান λ/4 মূল সুরের জন্য, ঠিক আছে, মূল সুর। এটা কত দাগ, 10-এর অর, তাহলে ল্যামডা সমান 4L। তো n0 মানে হচ্ছে v/λ, ঠিক আছে, λ0 ধরো, এটা λ0, তাহলে v/4L। আচ্ছা, এরপর n1 মানে প্রথম উপসুরটা বার করবো। প্রথম উপসুর মানে কি বলেছি, এখানে একটা সুস্পন্দ এখানে একটা নিস্পন্দ তৈরি করবেই করবে, তাহলে সেটা আমাদের এখানে নাও, ধরে নাও যে এটা এল দৈর্ঘ্যের নলটা, সেই একই নল, মানে এই নলটা একই আর কি, ঠিক আছে। তো এইখানটা একটা সুস্পন্দ, এইখানে একটা নিস্পন্দ, আর আমরা এটাও জানি যে প্রথম যখন উপসুর তৈরি করছে মানে এরপর এক ঘর ইয়েটা বাড়াবো আর কি, এক ঘর আর একটা লুপ তৈরি করবো, মাঝে ঢোকাবো। সেটা ঢোকানোর জন্য আমরা কি করব, অবশ্যই তার মাঝখানে ভালো করে একটা জিনিস বোঝো, যে এটা ধরো একটা লুপ, ঠিক আছে, এটা একটা লুপ। তো এইখানটা নিস্পন্দ মানে এটা নিস্পন্দ, এইখানটা সুস্পন্দ মানে এইখানটা সুস্পন্দ, কিন্তু আরেকটা লুপ ঢুকবে, কিভাবে ঢুকবে সেটা, তার জন্য আমরা ছবিটা এখানে একটু ছোট করে আঁকি। দেখো এইখান থেকে এইভাবে হয়ে, বোঝার চেষ্টা করো যে এইখানে একটা সুস্পন্দ মানে এটা ধরো ওই খোলা মুখটা, ওকে, এইখানটা একটা নিস্পন্দ, এইখানে একটা সুস্পন্দ, এখানে আবার একটা নিস্পন্দ, এই জায়গাটা কিন্তু নিস্পন্দ, এইটা ধরো বদ্ধ প্রান্ত হয়ে গেল। ভালো করে বোঝো, দেখো জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবে যে আমরা তাহলে লুপটাকে এইভাবে আঁকবো, বোঝাতে পেরেছি। মানে কি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, আশা করি বুঝতে পেরেছি লুপটা কি করেছি বলতো। জাস্ট এই বিন্দুগুলো এ আর হচ্ছে বি, এই দুটো হচ্ছে নিস্পন্দ, আমি এইভাবে নাম দিলাম, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এগুলো হচ্ছে সুস্পন্দ, ঠিক আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এগুলো হচ্ছে সুস্পন্দ। একটু আগে দেখো গ্রাফটা ওইটাই বোঝাচ্ছিলাম, ওকে। তো তাহলে কি দাঁড়ালো ফাইনালি, যে এই বি তে দেখো ম্যাক্সিমাম এখান থেকে এতটা পর্যন্ত কাঁপবে, আর এ থেকে কম্পাউন্ডের 0, আবার এখান থেকে এটা এতটা পর্যন্ত কাঁপবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানি একটা সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, λ/4। আশা করি এর মধ্যে কোনো কনফিউশন নেই। এই একটা নিস্পন্দ, এই একটা নিস্পন্দ, জাস্ট আগের অঙ্কটা করানো হলো। তাহলে এটা কতটা হবে, λ/2, ওকে। আমি এখান থেকে এতটা টেনে দিচ্ছি একবারে, টোটাল কত হলো λ/4 প্লাস λ/2 ইকুয়ালস এল, এই জায়গাটা, ওকে। তাহলে প্রথম উপসুরের জন্য এটা হচ্ছে প্রথম উপসুর কি লিখলাম, λ/2 প্লাস λ/4 সমান এল। তাহলে এখান থেকে এল সমান দেখো 2 λ/4 মানে 3 λ/4, তাহলে ল্যামডা সমান 4L/3, ওকে। অতএব n1 সমান v/λ1, এটা λ1 নাম দাও, v/4L/3 সমান 3 ইন্টু v/4L। দেখো এটাকে আমি একটু ভালো করে লিখছি, 2 + 1 ইন্টু v/4L মানে হচ্ছে n0, এই v/4L এটা কোথায় গেল, এটা হচ্ছে n0, ঠিক আছে, সমান ইন্টু n0, এটা লিখে দিলাম, সমান 2 ইন্টু 1 + 1 ইন্টু n0। তাহলে এখান থেকে কি দাঁড়ালো, n1 সমান, দেখো 2 ইন্টু 1 + 1, আমি এটা লিখতে পারি 2 ইন্টু 1 + 1, তাহলে 2n + 1 n0, ঠিক আছে। এটা np মানে 2p + 1 বলে লিখছি, ঠিক আছে, সহজে বোঝানো এটাকে, যে এটা একের জন্য 1 আছে, পরে যখন 2 আসবে এখানে 2 আসবে, 5 আসবে, দেবো টোটাল 5n0 আসবে এই জায়গাটা, তো লুপ আঁকার কোনো দরকারই নেই। তাহলে এখান থেকে অযুগ্ম গুণিতক এটা দেখাতে বলেছে, ঠিক আছে, এই p + 1, ওকে। নেক্সট পরের কোশ্চেনটা কি দিয়েছে, আরো আগানো যেত 5টা লুপের জন্য, এখানে যেমন আমি 1টা 2টো এইভাবে 1.5টা লুপ দেখাচ্ছি, পরেরটা আবার 2.5টা লুপ দেখানো যেত, আর দরকার নেই থাকতে হবে না, ঠিক আছে। তারপর বলেছে যে 280 হার্জ কম্পাঙ্কের সুর সৃষ্টি করতে সক্ষম একটি বদ্ধনলের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, উষ্ণতা অপরিবর্তিত থাকলে 500 হার্জ কম্পাঙ্ক সৃষ্টির জন্য একটি খোলা নলের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো L1টা আমি ধরছি 30 সেমি, দ্যাট মিনস 0.3 মিটার, ঠিক আছে। আর তার যে এনটা ধরে নিচ্ছে ধরো এনপি, মানে এনপি তম যে কম্পাঙ্ক, মানে পি তম উপসুর, সেটা বলেছে 280 হার্জ,
এতটুকু আশা করি ঠিক আছে, দেখে নিতে একবার। হ্যাঁ, এইটা এত, তো উষ্ণতা অপরিবর্তিত, তাহলে 500 হার্জ কম্পাঙ্ক সৃষ্টির জন্য খোলা নলের দৈর্ঘ্য। তাহলে এইটার ক্ষেত্রে L2টা কত হবে সেটা বার করতে হবে। ভিটা এখান থেকে পেয়ে যাব, ভি সমান এন ল্যামডা ফর্মুলা থেকে এন ল্যামডা এখান থেকে পেয়ে যাব। সেই ভিটা এখানে এসে প্লট করব, আর কি করব সেখান থেকে আমরা L2টা বার করব। অবশ্যই এখানে এনটা দেওয়া আছে, এনটা বা এনপিটা দেওয়া আছে, দেখো 500 হার্জ, এতগুলো তথ্য আমাদের জন্য দেওয়া আছে। এক কাজ করি, খোলা নলের ক্ষেত্রে আমরা কি জানি, এনপি সমান হচ্ছে দেখো বদ্ধনলের ক্ষেত্রে, এটা বদ্ধনল, 2n + 1 × n0, মানে হচ্ছে এনপি মানে হচ্ছে দেখো, আচ্ছা এটা 2p, পি লিখি নাহলে এনটা আলাদা হয়েছে, 2p + 1 × n0 মানে কত গো, v/4l, এল এর মান দিয়েছে, এনপির মান দিয়েছে, তাহলে আমাদের লাগবে কোনটা। তো এক কাজ করি, বোঝার সুবিধাতে পিটাকে 0 বসিয়ে দাও তো। তাহলে এনটা হচ্ছে তোমার 280 সমান v/4 × এলটা হচ্ছে 0.3, তাহলে এখান থেকে ভি সমান 4 × 28 × 3, এই পয়েন্টটার জন্য এখানে একটা শূন্য কাটিয়ে দিলাম, 4 × 3 = 12 × 28, ঠিক আছে না। এইটা আমরা মিটার/সেকেন্ড ওইখানে প্লট করব। তো এইখান থেকে কি হবে, আমাদের পাচ্ছি দেখো এনপি, ঠিক আছে, v/2l হয়, দেখো 2l2 লিখছি, ওকে। তো খোলা নলের ক্ষেত্রে v/2l2, আচ্ছা মূল সূত্রটাকেই ধরে নিচ্ছি, নাহলে এখানে পি এর মান তো কিছু দেয়নি, ওকে। তো সেক্ষেত্রে কি পেতে পারি আমরা, তাহলে দেখো ভি সমান হচ্ছে 12 × 28 মানে 336 মিটার/সেকেন্ড, ওকে। তো এই মানটা এখানে ভিটা, যেহেতু উষ্ণতা স্থির আছে, ব্র্যাকেটে লিখবো উষ্ণতা একই, উষ্ণতা স্থির, তাহলে শব্দের বেগও স্থির, ভি সমান স্থির, মানে আগের বেগটা অর্থাৎ 336 মিটার/সেকেন্ড, এটাই নেবো, ঠিক আছে। তাহলে খোলা নলের ক্ষেত্রে মূল স্রোতের কম্পাঙ্ক n0 সমান v/2l, এটা হয়, তাহলে এখান থেকে l সমান v/2n0, ওকে। তাহলে এখান থেকে l সমান দেখো ভি মানে পেয়েছি 336, 2n0 মান এইটা 500 হাজ বসিয়ে দাও, 500 কত দাঁড়াচ্ছে, 336/500 মানে 1000, তাহলে এল সমান 0.336 মিটার, ওকে। তো চাইলে এটাকে 33.6 সেন্টিমিটারও করে নিতে পারো 100 দিয়ে গুণ করে, ঠিক আছে। তাহলে এই যে খোলা নলের দৈর্ঘ্যটা 33.6 সেন্টিমিটার, কিন্তু উত্তরটা ডবল, এর হাফ দিয়েছে কেন, 16.8, মানে এর হাফ তো হবে না। হ্যাঁ, কোশ্চেনে যদি উল্টোটা থাকতো, যে এখানে 500 আর 280টা যে এদিক ওদিক করা থাকতো, মানে এখানে 500 এখানে 280 যদি হতো, তাহলে এটা উত্তর হতো। কত একটা ভুল আছে, দেখো সেকশন সি ঢুকে গেছি, 11 দাগে নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখো। তো নিউটনের শীতলীকরণ সূত্র কি, যে পারিপার্শ্বিক ও বস্তুর মধ্যে উষ্ণতা আদান প্রদান, মানে উষ্ণতা পার্থক্য কম থাকলে সেক্ষেত্রে তার যে তাপ হ্রাসের হার অর্থাৎ ডিকিউ ডিটি, ডিটি মানে টাইম, এখানে প্রপোর্শনাল টু ওখানকার টি - টি0, অর্থাৎ পারিপার্শ্বিক, টিটা হচ্ছে বস্তুর উষ্ণতা, টি0টা হচ্ছে পারিপার্শ্বিক উষ্ণতা, ঠিক আছে। হালকা করে লিখে দিচ্ছি, টি হচ্ছে বস্তুর উষ্ণতা, আর টি0 হচ্ছে পারিপার্শ্বিক উষ্ণতা, ওকে, পারিপার্শ্বিক উষ্ণতা। এই পেজটা তোমাদের পিডিএফ দিলাম না বলতে এই কারণে, তোমরা যেহেতু কমেন্ট করেছো স্যার এই পেজটা করিয়ে দিন, তাই বললাম যে ঠিক আছে, তাহলে পেজের সলিউশনটা তোমরা নিজে হাতে করিয়ে দিতে বলেছো, সেই জন্য পিডিএফটা বানাইনি, ঠিক আছে, ওকে। মানে এরপর আমি তো বলেছি যে কমেন্ট করে জানাবে, আর কোনো পিডিএফ কোনো নতুন ভিডিও কিছু আসছে না, তোমরা যেগুলো যা কমেন্ট করবে সেগুলো আমাদের ভিডিও আসবে, মানে তোমাদের কার কি প্রবলেম আছে সেগুলো জেনে শুনে আর কি, ঠিক আছে। এখন বলেছে যে স্টিফেন বোলজম্যানের সূত্র থেকে এটি প্রতিষ্ঠা করো। তো স্টিফেন বোলজম্যানের সূত্রটা তোমরা জানো, যে কিউ প্রপোর্শনাল টু কোন একটা গোলক, ঠিক আছে, কৃষ্ণ বস্তু বা যে কোনো একটা গোলক, সে ধরো টি টেম্পারেচারে, তার তাপমাত্রা হচ্ছে টি, সেই সময় সে যে হিট বিকিরণ করছে, এইভাবে যে তার যে হিট বিকিরণ করছে, এইখানে যদি আমরা একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, বা এরিয়া ধরো এরিয়া কল্পনা করি, তো সেই এরিয়ার মধ্যে দিয়ে যে তাপ বিকিরণের, মানে তাপের যে বিকিরণের হার কিউ প্রপোর্শনাল টু কিউ/টি প্রপোর্শনাল টু, সেটা দেখো এই যে এরিয়াটা a × T⁴, অর্থাৎ তার পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক, বা এখান থেকে লেখা হয় কিউ সমান সিগমা a T⁴ × ছোট হাতের টি, মোট এনার্জি যেটা বিকিরণ করে, তাহলে কিউ সমান হচ্ছে এখান থেকে, অর্থাৎ আমি ডিকিউ ডিটি বলেই লিখছি, তো এটা নর্মাল ফর্মুলা। তাহলে সেক্ষেত্রে তাপ হ্রাসের হার এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে দেখো ডিকিউ ডিটি, ঠিক আছে, ডিকিউ ডিটি সমান সিগমা এ, এটা হয় T⁴ - T⁴, অর্থাৎ পারিপার্শ্বিক উষ্ণতা মাইনাস বস্তু উষ্ণতা চতুর্থ ঘাতের সমানুপাতিক, ঠিক আছে। আমি এগুলো একটু মুছে দিই, নাহলে ক্যালকুলেশনটা আবার তো আসবে না, বহুবার কোশ্চেনটা এসে পরীক্ষা দেখবে। তাহলে এটাকে রাখো ডিকিউ ডিটি, এই সিগমা এটাকে কে লিখে দিচ্ছি, তো T⁴ লিখতে পারি T² - T⁻² ইন্টু T² + T⁻², ঠিক আছে। তো এটা হচ্ছে k ইন্টু টি প্লাস T⁻, ইন্টু T - T⁻, T² + T⁻², ওকে।
তাহলে এখান থেকে কে ইন্টু যখন টিটা প্রায় টেন্স টু টি জিরো, তখন টি প্লাস টি জিরোটাকে আমরা লিখছি টু টি জিরো, ঠিক আছে। আর টি মাইনাস টি জিরোটাকে প্রায় টি মাইনাস টি জিরোই রেখে দিচ্ছি, জিরো করবে না কিন্তু এখানে, তাহলে সব ক্যাটাগরি জিরো হয়ে যাবে। তো এটা হচ্ছে টু টি জিরো ইন্টু টি মাইনাস টি জিরো ইন্টু এটা হচ্ছে টু টি জিরো স্কোয়ার প্লাস টি জিরো স্কোয়ার টু টি জিরো স্কোয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো ফোর কে টি জিরো কিউব ইন্টু টি মাইনাস টি জিরো, এই পুরো টার্মটাকে সি ধরানো হতো, এটাকে কনস্ট্যান্ট সি ইন্টু টি মাইনাস টি জিরো, এটাই দেখাতে বলেছে, এমন কিছু কঠিন নয়। তাহলে ডি কিউ ডিটি জাস্ট একটা ক্যালকুলেশন, আর কিছু নয়, প্রপোর্শনাল টু টি মাইনাস টি জিরো, যখন পারিপার্শ্বিক উষ্ণতা বস্তুর উষ্ণতা খুব মানে ডিফারেন্সটা খুব কম হয়, অর্থাৎ দুটো উষ্ণতা প্রায় কাছাকাছি। পরের কোশ্চেনটা এসো, 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার কৃষ্ণ বস্তু 500 কেলভিন উষ্ণতায় 450 ওয়াট ক্ষমতা বিকিরণ করে। যদি ব্যাসার্ধ অর্ধেক ও উষ্ণতা কি বলেছে উষ্ণতা দ্বিগুণ করা হয় তবে বিকিরণের ক্ষমতার মান কত হবে? তো এই যে ফর্মুলাটা এখান থেকে কিউ বাই টি, এটা হচ্ছে ক্ষমতা, এনার্জি বাই টাইম, ঠিক আছে। তো পি প্রপোর্শনাল টু কি হয় এ ইন্টু টি টু দি পাওয়ার 4, এটাই তো হয়, মানে হচ্ছে তোমার পি সমান সিগমা 4 পাই আর স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার 4, যে কোনো গোলক যার আর ব্যাসার্ধের গোলক তার এরিয়াটা হচ্ছে এটা। তাহলে দেখো পি টু বাই পি ওয়ান, আমরা এটাকে দুটো আকারে লিখছি আর কি। তো পি টু বাই পি ওয়ান ইকুয়ালস লিখতে পারি, এখানে দেখো 4 পাই সিগমা এগুলো লিখতে পারো, নাও লিখতে পারো, কেটে যাবে অ্যাকচুয়ালি। তো আর টু টু দি পাওয়ার 4 টি টু টু দি পাওয়ার আর টু স্কোয়ার টি টু টু দি পাওয়ার 4 বাই, এখানেও 4 পাই সিগমা কেটে যাবে, আর টু স্কোয়ার টি টু টু দি পাওয়ার 4 টি ওয়ান, নিচে 1 লিখেছি তাহলে এগুলো সব 1 হবে, ভুল লিখেছি কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আর টু বাই আর ওয়ান তার হোল স্কোয়ার টি টু বাই টি ওয়ান তার হোল টু দি পাওয়ার 4। তো ব্যাসার্ধ অর্ধেক মানে এটা আর ওয়ান বাই টু বাই আর ওয়ান হোল স্কোয়ার, আর টেম্পারেচার দ্বিগুণ মানে টু টি ওয়ান বাই টি ওয়ান হোল টু দি পাওয়ার 4। কাটাকাটি করে নাও, হাফের স্কোয়ার ইন্টু টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে কি দাঁড়ালো পি টু বাই পি ওয়ান মানে 4, তাহলে পি টু সমান 4 পি ওয়ান, আগে যে হিট মানে ক্ষমতা ছিল সেটা হচ্ছে 450 ওয়াট, এখন হয়ে গেছে 4 গুণ মানে 1800 ওয়াট, এখন সে ক্ষমতা বিকিরণ করবে। এটাই ফর্মুলাটা, সিম্পল ফর্মুলা, বহুবার কোশ্চেনটা এসছে। পরের কোশ্চেন, একটি বৈদ্যুতিক কেটলি জল সম 100 গ্রাম, এতে 1 কেজি জল নিয়ে সুইচ টিপে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হলো। আচ্ছা, জলের প্রাথমিক উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস ফোটনাঙ্কে পৌঁছাতে মোট 6 মিনিট 25 সেকেন্ড সময় লাগলে বৈদ্যুতিক কেটলির তাপ শক্তি উৎপাদনের হার কত? তো একটা জিনিস খেয়াল করে বোঝো তো, এটা ধরো একটা কেটলি, ঠিক আছে, এই কেটলিটা আমরা কেটলি ভাবো, জাস্ট আর কিছু ভাবতে হবে না, ঠিক আছে। এখানে কেটলির মুখ থাকে বলছি, তো তো যাই হোক একটা মুখ দিয়ে দিলাম, অসুবিধা কিছু নেই। এই কেটলিটাকে হিট করছি, ভালো করে বুঝবে, কেটলিটাকে হিট করছি মানে তাপ দিচ্ছি, কেটলির মধ্যে জল আছে, ঠিক আছে, জলও দিয়ে দিলাম, দিতে পয়সা লাগবে না তাই জল দিয়ে দিলাম, ওকে। এমন সময় আসছে হয়তো জল কিন্তু পয়সা লাগছে, আমাদের সেই দিনও দেখতে হচ্ছে, সো জলকে অপচয় করবে না এবং জলকে বিশুদ্ধ রাখার চেষ্টা করো, বুঝলে। তো দেখো এখন ঘটনা হচ্ছে, বলছে যে একে জল দিচ্ছি, এই সরি তাপ দিচ্ছি, জল কি দেবো, জল তো ভরে দিচ্ছি ভিতরে। যখন তাপ দেবো ঘটনাটা কি ঘটবে, ফার্স্ট এই কেটলি নিজে কিন্তু একটা তাপ নেবেই নেবে, আগে কেটলি হিট হবে, এটা বোঝা গেছে, তারপর এই জল হিট হবে, টোটাল আমি যতটা তাপ দিলাম সেটা কেটলিটাকে উত্তপ্ত করার জন্য একটা তাপ লাগবে, প্লাস জলকে উত্তপ্ত করার জন্য তাপ লাগবে। তাহলে আমি কি লিখবো, মোট প্রদত্ত তাপ ইকুয়ালস কেটলির জন্য প্লাস জল, কেটলির প্লাস জলের তাপ, একবারে শর্টে লিখে দিলাম, ঠিক আছে। মুছে দেবো ছবিটা লাগবে না যদিও, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাহলে কিউ সমান আমাদের ফর্মুলা কি হয়, কিউ সমান হচ্ছে এমএসটি, এম মানে কি হবে, এক হচ্ছে এই যে কেটলিটা তার একটা ভরের ব্যাপার থাকে যেটা জল সম দিয়ে ডিনোট করে, জল সম মানে কিছু না, যে ধরো আমি জলকে ফোটাচ্ছি বা কিছু একটা উষ্ণতা গরম করছি, ওই একই উষ্ণতায় অন্য একটা বস্তু যতটা মানে কোন একটা বস্তু হয়তো টেম্পারেচার আছে বা গরম করেছি, তো সে যে টেম্পারেচারটা ধারণ করেছে সেই একই টেম্পারেচার বাড়াতে কত গ্রাম জলকে আমি ওই মানে তাপ দিলে বাড়বে, সেইটা হচ্ছে তার সম পরিমাণ জল সম, ঠিক আছে। তো মানে জল সম ক্ষেত্রে আপেক্ষিক তাপটা 1, তো সেক্ষেত্রে এই মানটা হয় জাস্ট এম দিয়ে ডিনোট করা হয়। তাহলে এই মানটা দেখো কেটলির জন্য যে তাপটা লাগবে তার জল সম মানে হচ্ছে, হালকা বুঝবে, কিউ সমান এমএসটি ফর্মুলা, তাহলে আমি এখানে লিখছি এম ইন্টু টি, ঠিক আছে, প্লাস কেটলির জল সম মানে এমটা শুধু, প্লাস জলের তাপ, জলের ভর কত এম ইন্টু ওই একই টেম্পারেচার বাড়াচ্ছি, মানে এইভাবে আমি লিখে দিই কিউ সমান এম প্লাস ছোট হাতের এম, ঠিক আছে, ইন্টু যে টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বৃদ্ধিটা কত সেটা দেওয়া আছে কেটলির, ঠিক আছে, এটাকে লিখছি আমি
কেটলির জল সম মানে যত গ্রাম জলকে ওই একই তাপমাত্রায় নিয়ে যেতে পারবো, ওই একই তাপ প্রয়োগ করে, ঠিক আছে, যতটা এখানে দিচ্ছি, তো সেটা হচ্ছে তার জল সম। তাহলে এখানে দেখো 1 কেজি জল নিয়ে সুইচ করছে। আচ্ছা আচ্ছা, আমি বড় হাতে এমটাকে তাহলে এটাকে লিখছি 0.1 কেজি। দেখো মানে 100 গ্রাম, তো 0.1 কেজি। ক্যাপিটাল এমটা হচ্ছে জল, জলের ভর। তো আমি জল বলে দিলাম, মানে জলের ভর, বুঝে নাও তো। তো জলের ভর মানে হচ্ছে 1 কেজি, তাহলে দুটোকে যোগ করে দাও। আচ্ছা, এটাকে হবে 1 + 0.1। টেম্পারেচার কত বাড়াচ্ছি, 30 থেকে 100 নিয়ে যাচ্ছি, মানে 100 - 30। ঠিক আছে, এসটা লেখা হয়নি তো, ইন্টু এসটা হচ্ছে 4200। এসআইতে 100 - 30 70, তাহলে 1.1, আর এটা ইন্টু 4200 হবে জলের আপেক্ষিক তাপ এসআইতে এইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 77 × 4200 জুল করে রাখো। ওকে, তো টাইমটা দেখো 6 মিনিট 25 সেকেন্ড, মানে 385 সেকেন্ডে তাপ যাচ্ছে কত, এতটা। তাহলে 1 সেকেন্ডে কত, সেটাই আমাদের অ্যান্সার। Q/T মানে হচ্ছে দেখো 77 × 4200 / 385। ওকে, এটা জুল পার সেকেন্ডে আসবে। তো আমরা কাজ করি, এটা ক্যালোরি পার সেকেন্ডে যদি করতে হয়, তাহলে 77 × 4200 / 4.2 দিয়ে গুণ করে দাও, ইন্টু 385, মানে নিচেতে ভাগ করছি অ্যাকচুয়ালি। তো সেটা কি দাঁড়াচ্ছে, তাহলে এটাকে শেষ করি। 77, এটা 5 হবে। তো আমরা এখানে আসছে দেখো 4200 / 4.2, তো এটা আসছে 1000/5, মানে হচ্ছে 200 ক্যালোরি পার সেকেন্ড। 200 ক্যালোরি পার সেকেন্ড, ঠিক আছে। এটা আমাদেরকে জুলে করে নিতে হয়েছিল, ভুল করে বসেছিলাম বলতে জে এর মানটা, সরি এস এর মানটা এসআইতে 4200 হয়, ওটা বসানো ভুল হয়ে গেছিল। ঠিক আছে, পরে কোশ্চেন, সমান বেধের দুটি প্লেট পরপর রেখে পুরো একটি একক প্লেট গঠন করা হলো। প্লেট দুটির উপাদানের পরিবাহিতাঙ্ক K1 K2 হলে একক প্লেটটি তুল্য তাপ পরিবাহিতাঙ্ক কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এই দুটো প্লেট, এটারও যা বেধ এটারও তাই বেধ। ঠিক আছে, এটাও ধরো ডি। আচ্ছা, তাহলে একটু সমান করি, টেনে দিই, এটাও ডি ধরো। ওকে, এর পরিবাহিতাঙ্ক K1, এর পরিবাহিতাঙ্ক K2, এইদিকে তাপ ঢুকছে কিউ, এইদিকে সেই কিউ তাপ বেরিয়ে যাচ্ছে। এদের বদলে আমি আরেকটা, মানে ওই একই ভাবে আরেকটা বেধের বলেছে, সমান বেধের দুটি, এটা মানে দুটো জায়গায় একটা রাখলে এটা হচ্ছে 2D বেধের হবে। ওকে, যার পরিবাহিতাঙ্ক কে, এটা জানতে চাইছে। তো আমরা ষাটের সূত্র লিখছি, যে তাপীয় রোধের সূত্র থেকে, তাপীয় রোধের এখান থেকে সিম্পল ভাবে লিখে দাও, শ্রেণী সমবায় কি লিখতে পারি, শ্রেণী সমবায় আমরা কি লিখতে পারি, যে তাপীয় রোধের ক্ষেত্রে সিরিজ যে থাকে, মানে সিম্পল যোগ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে লিখতে পারি আর ইকুয়াল ভ্যালেন্স সমান RH1 প্লাস RH2। এখানে H1 H2 মানে প্রথমটা তাপীয় রোধ, দ্বিতীয়টা। আর তাপীয় রোধের ফর্মুলা তোমরা জানা আছে, আর সমান হচ্ছে D/AK। ঠিক আছে, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এইখানে যে প্রস্থচ্ছেদ আর কি, ওইটা আঁকা দরকার নেই। তো তাহলে এখান থেকে দেখো D/AK, এখানে D মানে হচ্ছে 2D, এই যে এটা। ঠিক আছে, সমান এটা হবে D1/AK1 প্লাস D2/AK2। ঠিক আছে, তাহলে এখান থেকে কাটাকুটি করে দাও, এটা কাটিয়ে দাও, ডিটা, তো এটা D1 D2 মানে হচ্ছে শুধু ডি বলেছে, তাহলে আর কিছু লেখার দরকার নেই। তাহলে 2/K সমান 1/K1 প্লাস 1/K2, K1 প্লাস K2/K1 K2। ওকে, তাহলে এখান থেকে K/2 সমান K1 K2/K1 প্লাস K2। তাহলে এখান থেকে K সমান 2K1 K2/K1 প্লাস K2। ওকে, এই জিনিসটা। ওকে, এটা বার করতে বলছে 2, উত্তরটা একটু ভুল আছে, K1 K2/K1 প্লাস K2 হবে না, ভুল আছে। নেক্সট, 12 গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রে নিউটনের সূত্রটি লেখো। ল্যাপ্লাস এই সূত্রটি কেন এবং কি ধরনের সংশোধন করেন? তো নিউটন কি ভেবেছিল, তিনি ভেবেছিলেন যে এটা সমউষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, আর আমাদের যে ভি এর রাশিমালাটা হয়, ভি সমান √K/ρ, কে মানে একটা ইলাস্টিক কনস্ট্যান্ট, গ্যাসের যে কনস্ট্যান্ট গুলো আর কি। আর ল্যাপ্লাস কি দেখিয়েছিল, যে না, এত দ্রুত শব্দটা বায়ুর মধ্যে প্রবাহিত হয় যে তাপ আদান প্রদানের সময় পায় না, যে কারণে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয়। তিনি দিয়ে কি ক্যালকুলেশন করেছিলেন, তো সেই মতো এখানে আমরা, তিনি যে অর্থাৎ নিউটন ইউজ করেছে পিভি সমান কনস্ট্যান্ট, পিভি সমান কে ধর না, কে লিখবো না, কনস্ট্যান্ট লেখো। ঠিক আছে, তাহলে PdV প্লাস VdP সমান কনস্ট্যান্ট, মানে 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি dP সমান -P/V dV। তাহলে এখান থেকে dP বাই, দেখো এখান থেকে লিখছি dV/V সমান হচ্ছে -P। ওকে, এটা মাইনাসটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে লাগবে না, কারণ হচ্ছে যে একটা মানে প্রেসার বাড়লে আয়তন কমে, তো সেজন্য একটা মাইনাস থাকবে। তো এখান থেকে তিনি কে রাশিমালাটা কি বার করলেন, K সমান P। তাই এখান থেকে দেখালেন যে V সমান হচ্ছে √K/ρ, তো রোটা হচ্ছে গ্যাসের ঘনত্ব, এটা হচ্ছে P/ρ। ঠিক আছে, অর্থাৎ তিনি এখান থেকে দেখালেন যে K মানে তো রো, এই ঘনত্বটা হচ্ছে রোটা,
তাহলে ভি সমান কে এর জায়গায় পি বসিয়ে দাও, পি বাই রো, এটা হচ্ছে তার রাশিমালা। সেখান থেকে মানটা প্রায় এসেছিল কত, 281 মিটার পার সেকেন্ড এরকম সব মান এসেছিল, যেটা অ্যাকচুয়াল মান থেকে অনেক দূরে, যে কারণে নিউটনটা নেওয়া হয়নি। ল্যাপ্লাস এর সংশোধন করে দেখালেন যে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মানে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে গামা পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভি, অর্থাৎ গামা পি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান 0। এখান থেকে ক্যালকুলেশন বহুবার ক্যালকুলেশনটা হয়েছে, দেখো ভি টু দি পাওয়ার গামা ভাগ করে দাও গামা পি বাই ভি ডিভি প্লাস ডিপি ইকুয়াল 0। তাহলে এখান থেকে ডিপি সমান মাইনাস গামা পি ডিভি বাই ভি, তাহলে এখান থেকে ডিপি বাই ডিভি বাই ভি মাইনাস নিয়ে নাও, তাহলে হচ্ছে গামা পি। তিনি দেখালেন এই যে কনস্ট্যান্টের মানটা সেটা হচ্ছে গামা পি, মানে গ্যাসের যে আয়তন প্রসারণ গুণক এইসব কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে অতএব ভি এর মান বার করে দেখালেন যে কে বাই রো, এই যে মানটা কে বাই রো, এই মানটা আসছে কত, গামা পি বাই রো। এই মানটাতে প্রায় 331.2 মিটার পার সেকেন্ড এরকম একটা মান এসেছিল, এই মানগুলো মুখস্থ রাখবো আর কি। তো সেটা প্রায় 332 মিটার কাছাকাছি বলে এই মানটা মানে গ্রহণযোগ্য আর কি। ঠিক আছে, এটার জন্য ল্যাপ্লাস ত্রুটিটা সংশোধন করেন। ওকে, কোশ্চেন বলেছে যে দুটি কম্পনশীল সূর্যলাকার যে দুটি চল তরঙ্গ উৎপন্ন করে তাদের সমীকরণ এত এত এত, তো প্রতি মিনিটে উৎপন্ন স্বরকম্পের সংখ্যা কত, প্রতি মিনিটে বলেছে, মানে প্রতি সেকেন্ডে আগে বার করবো, দিয়ে 60 দিয়ে গুণ করে দেবো। দেখো y1 সমান 4 সাইন 500 পাই টি, আর y2 সমান 2 সাইন 506 পাই টি। তো এক কাজ করো, এটাকে তুলনা করো এইভাবে, y1 সমান a1 সাইন ওমেগা 1 টি, এটাকে তুলনা করো y2 সমান a2 সাইন ওমেগা 2 টি। আমাদের লাগবে ওমেগা 1 ওমেগা 2, তাহলে এখান থেকে দেখো তুলনা করলে ওমেগা 1 এইটা মানে এটা 500 পাই, তাহলে এখান থেকে 2 পাই ইন্টু n1 সমান 500 পাই, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, n1 সমান হচ্ছে 250 হার্জ। ঠিক আছে, এটা ক্ষেত্রে বার করো, ওমেগা 2 সমান হচ্ছে এটা থেকে এটা 506 পাই, তাহলে 2n2 ইন্টু পাই 506 পাই, তাহলে n2টা দাঁড়াচ্ছে দেখো 253। অতএব প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা, অতএব প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা এই মানটা হয় দেখো n2 মাইনাস n1 বা n1 মাইনাস n2, যেটা বড় হবে বড় থেকে ছোট বিয়োগ করবে আর কি। ঠিক আছে, তাহলে এটা হবে 253 মাইনাস 250, তো আমরা লিখবো কি, লিখে দিচ্ছি না, 253 মাইনাস 250 সমান 3, এটা থেকে এটা বিয়োগ, এটা মাইনাস এটা। ঠিক আছে, অতএব প্রতি মিনিটে স্বরকম্পের সংখ্যা, প্রতি মিনিটে স্বরকম্পের সংখ্যা মানে হচ্ছে 60 সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা। ঠিক আছে, স্বরকম্পের সংখ্যা, তো সেটা হবে 60 সেকেন্ড মানে 3 গুণিত 60, অর্থাৎ 180 টি। টি হবে স্বরকম্পের এককটা হচ্ছে টি। ঠিক আছে, সেইভাবে লিখবে। নেক্সট, আমরা প্রায় লাস্টের দিকে এসে গেছি। পরে কোশ্চেন বলেছে যে অথবা একটি গাড়ি একটি পাহাড়ের দিকে এগিয়ে চলেছে, এফ কম্পাঙ্কের হর্ন বাজালে 2f কম্পাঙ্কের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, শব্দের বেগ ভি হলে গাড়ির বেগটা কত। তো আমাদের নর্মাল যে ফর্মুলা দেখো, আমাদের ডবলার কি হচ্ছে ফর্মুলা, এইদিকে ধরো এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এখানে ধরো শ্রোতা আছে আর এখানে উৎস আছে, এস ও বলে মনে রাখতে বলেছি, শ্রোতা এস ও মানে সুতরাং, তো এস মানে ভিএস এখানে উৎস সোর্স, আর ও মানে অবজারভার। ঠিক আছে, এরা এই একই বেগে ভি ও বেগে এইদিকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ডবলার কি সূত্রটা কি হয়, এন প্রাইম সমান ভি মাইনাস ভিও বাই ভি মাইনাস ভিএস ইন্টু ওন এন। ঠিক আছে, মনে হবে শ্রোতার স্থান সব থেকে উপরে, তাই ভি ও মানে অবজারভারের স্পিড। ঘটনা ঘটছে উল্টোটা, এখানে দেখো এইখান থেকে পাহাড়, এইখানে একটা কোনো গাড়ি আসছে, ঠিক আছে, এইটা হচ্ছে গাড়ি, তো এইটা গাড়ি ধরো, ওকে বুঝো না, এটা একটা গাড়ি, তো এই গাড়িটা এই বরাবর এগিয়ে আসছে, এটা জাস্ট বোঝার চেষ্টা করো। গাড়িতে কিন্তু যে ড্রাইভার সে কিন্তু বসে আছে, তাহলে বোঝো যে এ ঠিকই হর্ন এখান থেকে প্রডিউস করছে, ঠিক আছে, তো এখান থেকে হর্ন দিচ্ছে, কিন্তু সাউন্ডটা এখানে এসে এখান থেকে প্রতিধ্বনি হওয়া মানে কি, প্রতিফলক থেকে এখান থেকে প্রতিফলিত এর কানে এসে পৌঁছাবে, আর এখানে অ্যাকচুয়াল সাউন্ড একটা তৈরি হচ্ছে যেটা শ্রোতাকারে ডাইরেক্ট পৌঁছেছে হর্নের ভিতরে মানে গাড়িতে থাকাকালীন। তার মানে অ্যাকচুয়ালি ভিএস এটা এই দিকে, অর্থাৎ সোর্সটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে উৎপন্ন হচ্ছে, মানে এখান থেকে প্রতিফলিত হয়ে শব্দটা যাচ্ছে, ক্লিয়ার হয়েছে। আর এই দিকে দেখো শ্রোতা এগিয়ে আসছে, ভিও এই দিকে এগিয়ে আসছে, ঠিক আছে, তো তাহলে বোঝো যেহেতু এরা কাছে আসছে মানে ক্লোজ হচ্ছে, ক্লোজ হলে কি হয়, আমাদের জানি আপাত কম্পাঙ্ক বাড়ে, মানে উপরটা প্লাস রাখবে নিচেটা মাইনাস রাখবে। আরেকটা বোঝার উপায় হচ্ছে যে এই দিকে ভিও এই দিকে আসছে, আমাদেরটা এখানে কি ছিল ভিও ওই দিকে যাচ্ছিল, তাহলে এখানে ভিওটাকে আমরা জাস্ট নেগেটিভ নিই না, তাহলেই কাজ মিটিয়ে যাবে।
তাহলে এখানে এন প্রাইমের জায়গা বলেছে 2f ভি মাইনাস অফ ভি। আচ্ছা একই বেগে, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভি এস সমান ভিও, ঠিক আছে? এটা মনে রাখবে, মানে যে বেগে আসছে, কারণ অ্যাকচুয়ালি উৎসটা ওই বেগেই আসছে, শ্রোতাও ওই বেগেই আসছে, তো দুটোর বেগ একই একই হবে। তো মাইনাস ভিও, এখানে জানতে চাইছে গাড়ির বেগ কত, তাই তো কি? তারপর দেখে নি, হ্যাঁ গাড়ির বেগ কত মানে অবজারভারের বেগ, ভাই ভি মাইনাস এটা ভিও, ভি এসটা ভিও ইন্টু এন, এন কে এটা, আচ্ছা এন না এফ বলেছে, তাও ভালো করে মুছে দিই, এফ দিয়ে এফটা কেটে দাও। তো এক কাজ করি, 2 সমান ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিও, তাহলে 2v মাইনাস 2ভিও সমান ভি প্লাস ভিও, মানে অবজারভার বেগটা বার করবো, তাহলে 2v মাইনাস ভি সমান 2v0 প্লাস v0, তাহলে এখান থেকে ভি সমান 3v0, v0 সমান মানে হচ্ছে ভি বাই 3 মানে ভিও, অতএব শ্রোতার বেগ বা গাড়ির বেগ, অতএব গাড়ির বেগ সমান ভি বাই 3। খুব ডেঞ্জারাস অঙ্ক, কিন্তু এই প্রতিফলন টাইপের যখন দেওয়া থাকবে না খুব ভেবে চিন্তা করবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোশ্চেন, পরবশ কম্পন ও অববন্ধিত কম্পন কাকে বলে? 12 অথবা এ, এ তো হয়ে গেল বি পরবশ কম্পন। তো পরবশ কম্পন মানে হচ্ছে বাইরে থেকে যে কোনো পর্যাবৃত্ত বলের প্রভাবে যদি কোনো বস্তু কম্পন হয় সেটা হচ্ছে তার পরবশ কম্পন। যেমন এই কম্পনটা এরকম, ঠিক আছে? এই কম্পনটা এইভাবে দেখো আসছে, ওকে? এক্সাম্পল ধরো একটা সরল দোলক এই জায়গাটা দুলছে, আমি একটা উদাহরণ এখানে পাশে ছবি রেখে দেখাচ্ছি। ধরো এই একটা সরল দোলক কন্টিনিউ দুলছে, ঠিক আছে? এই বরাবর সে দুলছে, ওকে? তো এখন আমি বাইরে থেকে বারবার একটা হাতুড়ি দিয়ে, যখন এই প্রান্তে আসছে দোলকটা, আবার একটা হাতুড়ি দিয়ে, আমি এরকম একটা হাতুড়ি দিয়ে ধরো আমি এটাকে বেরিয়ে দিচ্ছি, দিয়ে বারবার বেরিয়ে দিচ্ছি, মানে কি বারবার সে দুলতে থাকবে, এটা একটা পরবশ কম্পন, এটা পরবশ, ঠিক আছে? আর একটা বলেছে অবমন্দিত কম্পন, বাইরে থেকে যখন কোনো মানে বাহ্যিক বিরুদ্ধ বলের জন্য বা বাহ্যিক কোনো বাধাজনিত বলের জন্য কোনো কম্পন হয়, সেটা আস্তে আস্তে তার বিস্তারটা কমতে থাকে, এটাকে বলা হয় অবমন্দিত কম্পন। ধরো এই সরল দোলকটাকে আমি কি করলাম, জলের ভিতর ডুবিয়ে দিলাম, ওকে? এখানটা জল আছে, ঠিক আছে? একটা পাত্রের মধ্যে জল রেখে জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা সেইভাবে দুলবে না, আস্তে আস্তে কমতে 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 একটা টাইম পর স্থির হয়ে যাবে। এটা গ্রাফটা এরকম ধরো এইভাবে আসবে, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি সূচকীয় হারে কমে। এর একটা ইকুয়েশন আছে, তোমাদের জন্য আপাতত ইকুয়েশনটা লাগছে না, ঠিক আছে? এর ইকুয়েশনটা হচ্ছে, এটা হচ্ছে অবমন্দিত, ওকে? ইকুয়েশনটা x সমান ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইন্টু, ধরো আমি বললাম সাইন ওমেগা টি। এই যে ই টু দি পাওয়ার মাইনাস বিটি একটা এক্সপোনেনশিয়াল টার্ম না, এটার জন্য বিস্তার কমতে থাকে। তো প্রথমে ধরো হুস করে এখানে শুরুটা হলো, তারপর এখান থেকে কমতে শুরু করে দিল, এইভাবে দেখো কমছে, এরকম করে লাস্টে গিয়ে থেমে যায়, মানে এইভাবে স্মুথ হয়ে যায়, তার মানে জিরো হয়ে যাচ্ছে। এটা দেখো আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমে কমে যাচ্ছে, ওকে? এই জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দেবে, তাহলেই হবে, ঠিক আছে না? এটা অবমন্দিত, যেমন ওই যে বললাম একটা উদাহরণ হচ্ছে, সরল দোলকটাকে জলে ডুবিয়ে দাও, আস্তে আস্তে সে দোলনা কমতে কমতে মানে বিস্তারটা কমতে কমতে জিরো হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বলছে, লাস্ট কোশ্চেন, 60 মিটার পার সেকেন্ড বেগে একটি ট্রেন একটি পাহাড়ের দিকে অগ্রসর হতে হতে 133 হার্জ কম্পাঙ্কের শব্দ করতে লাগলো। পাহাড় ওই শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করলো, ট্রেনের চালক যে শব্দ শুনবে তার কম্পাঙ্ক কত হবে? শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড। একটু আগে দেখো ফর্মুলাটা আমরা ইউজ করলাম, তাহলে ওই ফর্মুলাটা ইউজ করতে পারি, তো একই অঙ্ক দিয়েছে, যেহেতু একটু আগেই বোঝালাম তাই আর নতুন করে বোঝানোর কিছুতে যাচ্ছি না। প্রতিধ্বনি ক্ষেত্রে তাহলে কি বললাম, 12 অর সি বলেছে নাকি, যে এন প্রাইমের মানটা কি বললাম, ভি মাইনাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স ইন্টু এন ছিল তো, কিন্তু এই যে প্রতিধ্বনি ক্ষেত্রে একটু আগে বলে দিয়েছি দেখো। তো এখানে ধরো অবজারভার ট্রেনটা ছুটে আসছে, তো এক্ষেত্রে আমরা ভাববো যে শব্দটা এখান থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ ভি এসটা এই বেগে যাচ্ছে গিয়েছে, এ যত কাছে আসছে, আর ভি অবজারভার এই দিকে আসছে উল্টো পথে, তো অবজারভারটা তাহলে নেগেটিভ নিলাম, তাহলে এখান থেকে এন প্রাইম সমান ভি মাইনাস অফ মাইনাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি অবজারভার। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে ভিএস সমান ভিও হয়, ভিএস সমান ভি, একটু আগে ডিটেলসে বোঝাচ্ছি, আর কিছু বলছি না আমি, সেই থেকে বকে যাচ্ছে, আর ভালো লাগছে না, বুঝলে? মানে আর বকতে আর ভালো লাগছে না এক্সট্রা, ওকে? তাহলে এন প্রাইমটা জানতে চেয়েছে ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিও ইন্টু এন, এগুলো একটু বসিত থাকো। ভি মানে হচ্ছে শব্দের বেগ কত দিয়েছে 340, আর যাচ্ছে কত 60 বেগে, তাহলে এটা 340 প্লাস 60, এটা হচ্ছে 340 মাইনাস 60, লাগবে কত? এনটা কত বলেছে, কত হার্জ কম্পাঙ্ক? এন 133, ঠিক আছে বসি দাও। তো এটা হবে 400, এটা হবে 280 ইন্টু 133, ঠিক লিখলাম, 6 থেকে 14 280। তো কাটাকুটি করো, 4 10 40, 4 7 28 ইন্টু 133, তাহলে 1330 বাই 7, এত হার্জ কম্পাঙ্ক, মানে বাড়বে কিন্তু কম্পাঙ্কটা কাছে আসছে না, এটা ভাগ করে দাও, 7 দুগুণে 14, 7 থেকে 7,
6 3 7 9 63, 190,000, এত ভালোভাবে এসে গেছে, বুঝতে পারিনি তো ভাগটা, তো সোজা তো, হ্যাঁ 190,000, ঠিক আছে উত্তর। ওকে, এই ছিল আমাদের কাহিনী। আর যারা আজকে কমেন্ট করেছিল, যাদের জন্য ভিডিওটা মেনলি। ওকে, সোনালি, সোনালি না সোনালি নামটা আমি এখানে বুঝতে পারছি না, সোনালি কি টাইটেলটা একসাথে লেখা আছে তো, সোনালিসা পার্টি এরকম একটা কিছু নাম রয়েছে, বা সোনালি কিছু একটা হবে, যাই হোক বুঝে নাও তোমরা। যদি তুমি ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে ভালো করে জানাবে তোমার নামটা অ্যাকচুয়ালি কি, আমি কিন্তু বুঝতে পারিনি, ঠিক আছে। আর মধুমিতা, স্বস্তিক, সবাইকে থ্যাংক ইউ জানাই। আরো যারা কমেন্ট করেছে, আমি সব কমেন্টগুলো অত খুঁজে দেখিনি, অনেক আগে তোমাদের রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা বানাবার টাইম হয়ে ওঠেনি তখন, আজকে বানালাম। এরপর একটা সাজেশন ভিত্তিক ভিডিও আসবে, তার আগে কোন কোন মডেল পেপার তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলো জানাবে। সম্ভবত একবার 7 নম্বর মডেল পেপারটা দিতে হতে পারে, তোমরাই কমেন্ট করেছো, তো ঠিক আছে আমি চেষ্টা করে যাচ্ছি। ওকে, তো এই ছিল কথা। আর ভিডিও যদি ভালো লাগে, সবশেষে একটাই কথা বলা, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, এই ধরনের ভিডিও আরো নতুন নতুন পাওয়ার জন্য, কারণ তোমরা 11 আছো মানে সামনে বছর তোমাদের জন্য আবার চ্যানেলটা থাকছে, ঠিক আছে। আর তোমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিতে ভুলবে না, পরের ভিডিও আবার তৎক্ষণাৎ পেতে। আর তোমার মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না, এবং বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না, কারণ তোমার একটি শেয়ার আমাদের জন্য অবশ্যই একটা পরিবারের সদস্য বৃদ্ধি করে, ঠিক আছে। চলো বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা, বাই বাই। ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে প্রচন্ড।